আব্বু, আব্বু, তুমি আমাকে কার সাথে বিয়ে দিয়েছো? ইরার এমন চেঁচামেচির আওয়াজ শুনে বাড়ির বাকিরা এসে উপস্থিত হয়। কেননা ইরা একটু বদমেজাজি, তা ওনারা সবাই জানে। কিন্তু এরম করে বিয়ের পরের দিন সকালবেলায় ভাষ্য করে বের হয়ে এরম কথা বলবে, তা ওনারা ভাবতে পারেনি। এদিকে ইরার বাবা এসে আকাশের কানে কানে বলে, আকাশ, তোমার যে শরীরে সমস্যা আছে তা আমাকে আগে কেন বলনি? আঙ্কেল, ওইসব কিছু না, তাছাড়া আমাদের মাঝে তো কিছুই হয়নি। তাহলে এরা এইসব কথা এখানে বলছে কেন? এইদিকে এরা জামাই শ্বশুর তো কথা বলতে থাকে, এইদিকে বাকিরা তো কিছুটা লজ্জা মাখা মুখ নিয়ে তাকিয়ে আছে। এইদিকে ইরা এবার বুঝতে পেরেছে ওনারা কি ভাবছে। তোমরা যা ভাবছো আমি তা বলার জন্য আসিনি, আমি বলতে চেয়েছি অন্য কথা। কি কথা বলার জন্য এসেছো? তাও বাসর রাত করে এখন জানতে পারলে? এরা কি হয়েছে বলো তো, কি জানতে পারলে? ইরা, কি হয়েছে বলবি তো? কি হয়নি সেটা বলো। তোমাদের জামাই নাকি এতিম, আর ওর $1 দেওয়ার নাকি ক্ষমতা নেই। ইরার এমন কথায় বাকি সবাই অবাক হলেও ইরার বাবা কোনো অবাক হয়নি, কেননা উনি আকাশের ব্যাপারে সবই জানতো। আর সবটা জেনে শুনে উনি আকাশের সাথে বিয়ে দিয়েছে। হয়তো আপনারা কিছু বুঝতে পারছেন না কি থেকে কি হয়ে গেল। তাহলে আপনাদের কয়েকদিন আগের কাহিনী বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফ্ল্যাশব্যাক। কয়েকদিন আগে ইরার বাবা গাড়ি করে বাসায় ফিরছিল, তখন ওনার গাড়ির সামনে কয়েকটা লোক এসে দাঁড়ায়। কি ব্যাপার, তোমরা কারা আর আমার বাড়ির সামনে এভাবে দাঁড়িয়ে আছো কেন? বেশি কিছু না, তোর কাছে যে ব্রিফকেস ভরা ডলার আছে সেগুলো আমাকে দিয়ে দে। যদি না দেই তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। এই বলে ওরা ব্রিফকেস নিয়ে পালিয়ে যেতে থাকে। তখন ওখানে আকাশ এসে ওদের মেরে ব্রিফকেসটা উদ্ধার করে আনে। কিন্তু মারামারি করার কারণে আকাশ মারাত্মকভাবে আঘাত খায়। সেজন্য ইরার বাবা হসপিটালে নিয়ে এসে চিকিৎসা করাতে থাকে। দুদিন পর উনি আকাশকে দেখার জন্য চলে আসে হসপিটালে। ওনাকে দেখে আকাশ বসতে যাবে তখনই, আরে তোমাকে কষ্ট করতে হবে না, তুমি এখানে বসো। তা এখন কেমন আছে তোমার শরীর? আলহামদুলিল্লাহ, ভালো আছি আগের থেকে। তা আপনি আমাকে দেখার জন্য এসেছেন, এতেই আমি খুশি। তা তোমার পরিবারে কে কে আছে? এরপর আকাশ ওর সম্পর্কে অনেক কথাই বলে ইরার বাবাকে। তবে কি কি কথা হয়েছে ওনাদের মাঝে তা আপনারা আরো পরে জানতে পারবেন, কেননা এই গল্পের মূল কাহিনী লুকিয়ে আছে আকাশ আর ইরার বাবার মাঝে যে কথাগুলো হয়েছে তার মাঝে। উনি সবটা শোনার পরে, আচ্ছা, তোমার কাছে একটা প্রস্তাব রাখবো, তুমি কি তা মেনে নিবে? মেনে নেওয়ার মতো হলে অবশ্যই মেনে নিব। তা কি কথা বলুন। আমার একটা মেয়ে আছে, নাম ইরা চৌধুরী। আমি চাই তুমি ওকে বিয়ে করো। এই দেখো আমার মেয়ের ছবি। ছবিটা ভালো করে দেখতে থাকে। আসলে ইরা দেখতে এতটাই সুন্দর ছিল যে আকাশ চোখ ফেরাতে পারেনি। সেজন্য রাজি তো হয়, সাথে কিছু প্রশ্ন করতে থাকে। আচ্ছা, আপনার মেয়ে আমাকে কেন বিয়ে করতে যাবে? কারণ তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। তাছাড়া আমার মেয়ের সম্পর্কে আগে আমি তোমাকে সবটা বলি, সবটা শুনে তারপর তুমি আমাকে বলিও। জি বলুন। এরপর ইরার সম্পর্কে বলতে থাকে। আকাশ যতই শুনতেছে আবার ততই এক এক করে পানি খেতে থাকে। না আঙ্কেল, আমি তো কখনোই বিয়ে করব না। কেন বিয়ে করবে না? তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়নি? আপনার মেয়েকে তো পছন্দ হয়েছে, কিন্তু ওনার সম্পর্কে যা যা বলেছেন এগুলো তো আমি কখনো পূরণ করতে পারবো না। তোমার যা কিছু লাগবে তুমি শুধু আমাকে বলবে, আমি তোমার সবটা এনে দেব। কিন্তু একটা অপরিচিত ছেলের কাছে আপনার মেয়েকে তুলে দিতে আপনার ভয় করবে না? আমার তো ভয় হচ্ছে তোমাকে নিয়ে, বিয়ের পর না জানি তোমার কি হাল করে। আঙ্কেল, কিছু কি ভাবছেন? না, ভাবছিলাম তোমাকে শুধু একটা মিথ্যা কথা বলতে হবে, তাহলে আর কোনো অসুবিধা নেই। নতুন করে আবার কি মিথ্যে বলবো? কানে কানে বলি। এরপর এই কথাগুলো বলে দেয়। এবার কি কথা বলেছে তা আপনারা সময় হলেই জানতে পারবেন। তবে এখন জানানো সম্ভব না, কেননা এখনই সব বলে দিলে পরে আর কিছুই যে থাকবে না বলার মতো। এইদিকে অনেক কষ্টে উনি আকাশকে রাজি করায়। এরপর উনি নিজের বাসায় চলে আসে। এসে পরিবারের সাথে কথা বলতে থাকে। ওগো, শুনছো ইরার মা? কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? কানে কি কালা মনে করো নাকি আমাকে?
চিৎকার করো না, আমি তো তোমাদের সাথে কথা বলবো বলে এসেছি। আবার কি কথা বলার জন্য এরকম চেঁচাচ্ছেন? বলবো বলবো, সবে বলবো। আগে ইরাকে নিয়ে নিচে আসো, ওর সাথে আর তোমাদের সাথে আমার কথা আছে। আচ্ছা আব্বা, আমি নিয়ে আসছি এটাকে, ততক্ষণ আপনি অপেক্ষা করেন। এইদিকে ভাবি উপরে চলে যায়। এইদিকে ইরার ভাই, বাবা মা ওনারা বসে আছে কি কথা বলবে তা শোনার জন্য। এইদিকে ভাবি উপরে এসে, কি ব্যাপার, আমার ননদকে এত খুশি দেখাচ্ছে কেন? আব্বু, আজ 1 সপ্তাহ ধরে বলতেছি আমাকে কিছু ডলার দিতে, কিন্তু এতগুলো দিন ধরে দেয়নি, কিন্তু 1 ঘন্টা আগে ডলার দিয়ে দিল। দিবই তো, তোমার বাবা কি যে কথা পেটে করে নিয়ে এসেছে তা একমাত্র উনিই জানেন। কি হলো ভাবি, কিছু কি ভাবছো? বাবা এসেছে আর তোমাকে বলেছে নিচে নামতে। আমি কেন নিচে যাব? তোমাকে যেতে বলেছে, চলো তো এখন। এইদিকে উনি ইরাকে নিয়ে আসে নিচে, এসে ইরার বাবার সামনে এনে বসিয়ে দেয়। তারপর উনি নিজের কথাগুলো এক এক করে বলতে থাকে। সবটা শুনে বাকিটা তো অবাক হয়। এটা তুমি কি করলে? সত্যি আব্বু, তোমার থেকে এরকমটা আশা করিনি। সত্যি আব্বু, আপনি ইরার মত না নিয়ে ওর বিয়ে ভাবে একটা ছেলের সাথে ঠিক করে এলেন? ইরা তো ছেলেটাকে এখনো দেখলো না, না দেখেই বিয়ে করে নেবে নাকি? না, দেখার কি আছে, তাছাড়া আমি নিজেই ছেলের সাথে কথা বলেছি। আব্বু, তুমি তো জানোই আমি কি রকম ছেলে পছন্দ করি। যদি ওই রকম হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুই যেমনটা চাইছিস তেমনটাই হবে। তাহলে আমি রাজি। তার ছেলের সাথে আমি তাহলে দেখা করে বাকি কথাগুলো বলে নিব। ছেলের সাথে কথা বলার কি দরকার, আমি তো বলেছি কথা। উফ বাবা, তুমি তো দেখালে না, কিন্তু নামটা তো বলবে। ওর নাম পারভেজ হাসান আকাশ। তা ছবি দেখাও তো আগে। এরপর ছবি দেখার জন্য বাকিদেরও পছন্দ হয়। ছেলে কি করে, পরিবারে কে কে আছে, এই নিয়ে কেউ আর প্রশ্ন করেনি। কেননা ইয়ার বাবা যখন নিজে পছন্দ করেছে তখন উনি ভালো ছেলেই দেখেছে, এটা সবাই মেনে নিয়েছে। এইদিকে উনি পরে আকাশের জন্য আপাতত একটা থাকার জায়গা করে দেয়, সাথে একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, যে গাড়িতে করে আকাশ বিয়ে দিন আসতে পারবে। এইদিকে আচ্ছা শোনো, ছেলেটা কি ইরার উপযুক্ত হবে? অবশ্যই হবে, তাছাড়া তোমার মেয়ের যে মেজাজ, ওর জন্য ভালো কোনো ছেলে যে পাবো তার তো কোনো গ্যারান্টি নেই। পরে দেখিও ঝামেলা যেন না হয়। সেসব কিছুই হবে না। এদিকে মোটামুটি বিয়ের তারিখ ঠিক হয়ে গেল, কিন্তু ইরা আর আকাশ ওরা কেউ কাউকে এখনো সরাসরি দেখেনি, শুধু মোবাইলে ছবিতে দেখেছে, এর বাইরে দেখেনি। এইদিকে বাড়ি সাজানো শেষ, বিয়ের জন্য যা যা লাগে সবই কেনা হয়ে গেছে। আজকে ওদের বিয়ের, সেজন্য ইরার বাবা আকাশের জন্য একটা গাড়ি পাঠায়, যে গাড়িতে করে আকাশ আসবে বিয়ে করার জন্য। এইদিকে গাড়িতে করে আকাশ তো আসতে থাকে, অন্যদিকে আচ্ছা শোনো, আমার হবু হাজবেন্ড যখন গেটে আসবে তোরা কিন্তু তাকে মোটা অঙ্কের ডলার চাইবি, আর ওখান থেকে যা পাবে 3 ভাগের 1 ভাগ আমার, আর বাকি 2 ভাগ তোদের জন্য থাকলো। ঠিক আছে, তাই হবে। তুই শুধু দেখে যা, আগে আগে হোদ্দা হে গিয়া। এই বলে রিয়া আর রিমু হাসতে থাকে। এদিকে বর চলে আসার খবর শুনে ওরা নিচে আসে। একটু পরে আকাশ গাড়ি থেকে নামে, তখন ওর পাশে আর কেউ ছিল না, মানে আকাশ যে এতিম তা ওনারা জানতো না। কি ব্যাপার দুলা ভাই, বাকিরা কোথায়? সত্যি ভাইয়া, আপনার কোনো বন্ধু নেই? আপনি শুধু একাই চলে এসেছেন বিয়ে করার জন্য? ব্যাপারটা কেমন অদ্ভুত লাগছে। এদিকে আকাশ কিছু বলতে যাবে, তখনই ইরার বাবা ওখানে চলে আসেন। কি ব্যাপার, তোমরা আকাশকে বাইরে দাঁড় করিয়ে রেখেছো, ভিতরে তো নিয়ে চলো। আঙ্কেল, আমাদের পাওনা আগে বুঝিয়ে দিক। কিসের পাওনা? তোমাদের থেকে আগে কি আকাশ কোনো ডলার ধার করেছিল নাকি? আরে গেটে যে ডলার দিতে হয় সেই ডলার চাইছি আমরা। এরপর ইরার বাবা ইশারা করলে আকাশ 1 বান্ডেল ডলার ওদের হাতে তুলে দেয়। তারপর ওরা ওখানে সব কাজ শেষ বিয়ের অনুষ্ঠানে নিয়ে যায়। এরপর ওরা চলে যায় ইরার কাছে, আর ইরার বাবা এরপর আকাশের সাথে কথা বলতে থাকে। এদিকে রিয়া রিমুকে দেখে ইরা ওদের জন্য অপেক্ষা করতে থাকে রুমের মধ্যে। ইরার সাথে ওর ভাবিও ছিল। ওরা আসা দোষ অনেকগুলো ডলার দিয়েছে। কত ডলার দিল? পুরো 2000 ডলার। বাহ, শ্বশুর মশাই তো দেখি তোমার বিয়ে একজন ভালো ছেলে দেখেই দিয়েছে। তাই দেখতেছি। তা বিয়ের পরে আবার আমাদের ভুলে যাস না। তোদের ভুলবো কেন? এই যে ডলারওয়ালা হাজবেন্ডের পাওয়ার পরে তো ভুলে যেতে পারিস। তেমনটা কিছু হবে না। আচ্ছা কাজে কে এসেছে? তোর দেখি আর ধৈর্য সহ্য হচ্ছে না। তা
আর বলতে। এদিকে কিছুক্ষণ পরে কাজী আসলো। দেনমোহর নির্ধারণ করে বিয়ের পেরিয়ে কাজী তো চলে যায়। এদিকে রেস্ট করার জন্য আকাশকে একটা রুমে এনে রাখা হয়। ওখানে এর বাবাও ছিল। আব্বু, আমি এতগুলো দেনমোহর দিব কি করে? আরে তোমাকে কি কেউ বলেছে দেনমোহর দেওয়ার জন্য? কিন্তু আপনার মেয়ে যদি দেনমোহর চাই তখন কি করব? কিছু একটা বলে সময় চেয়ে নাও, বাকিটা পরে আমি সামলে নেব। ঠিক আছে, তাই করব। এদিকে আকাশ কয়েক ঘন্টা পরে ইরার রুমে আসে। আসলে আজকের বাসর রাত ইরার বাড়িতেই করবে, সেজন্য রুমে নিয়ে আসা হলো। রুমের মধ্যে ওরা কত রকমের হাসি তামাশা করতে থাকে আকাশকে নিয়ে। কিছুক্ষণ পরে, আচ্ছা অনেক সময় হয়েছে, এবার চলো আমরা নিজেদের রুমে যাই, ওদের এবার একা থাকতে দাও। ইরা তুই ভয় পাস না? আমি কেন ভয় পাবো? তা তো আজ রাতেই টের পাবি। এমন ভাবে বলছিস মনে হচ্ছে তোর কয়েকবার হয়ে গেছে, সেজন্য তুই সব জানিস। আচ্ছা তোমরা নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করো, এবার ওদের একা থাকতে দাও। এরপর বাকি সবাই তো চলে যায়। রাতে ওদের মধ্যে অনেক কথাই হয়। কি কি কথা হয়েছে তা আপনারা পরে জানতে পারবেন, কেননা এখন যদি বলে দিই তাহলে সমস্যা হয়ে যাবে অনেক বেশি, সেজন্য বললাম না। পরের দিন সকালে, বন্ধুরা পরের দিন সকালবেলা কি কি হয়েছে তা তো আপনারা প্রথম পর্বেই জেনেইছেন। আর গল্পের ফ্ল্যাশব্যাক এখানে শেষ করে সামনে কি হচ্ছে তা নিয়ে কথা বলতে থাকি। বর্তমানে বাবা ইরা কি সত্যি বলছে এই ছেলেটার সম্পর্কে? ইরার বাবা তো চুপ করে আছে। এদিকে আকাশকে বাকিরা অপমান করতে থাকে, কেননা যখন ওরা জানতে পারে আকাশের $1 দেওয়ার মতো সামর্থ্য নেই। আমি বলছি না আব্বু, তুমি জেনে শুনে এর মতো একটা ফকিরের কাছে ইরার বিয়ে দিলে? ইরা আমার মেয়ে, আর আমি ওকে যার সাথে খুশি তার সাথে বিয়ে দেব। এতে কারো যদি কোনো আপত্তি থাকে এতে আমার কিছু করার নেই। আকাশ ওর স্বামী, আর ওকে এটা মেনেই চলতে হবে, থাকতে হবে ওর সাথে। না বাবা, আমি ওর মতো একটা ফকিরকে স্বামী হিসেবে কখনো মানবো না। সে তোমার ইচ্ছা, তবে ওকে স্বামী হিসেবে মানা ছাড়া তোমার হাতে আর অন্য কোনো উপায়ও নেই। তাছাড়া তোমাকে যা বলার জন্য এসেছি, আকাশ আজকে থেকে এই বাড়িতেই থাকবে। ওর যেহেতু ঘর নেই, সেখানে আজ থেকে ইরার সাথে ও ইরার রুমেই ঘুমাবে। ওর মতো ছেলেকে আমি স্বামী হিসেবে মানি না, আমি ওকে ডিভোর্স দিব। এটাই ভালো হবে, তুই ওকে ছেড়ে দে। ঠিক বলেছ আম্মু, ওর মতো ফকির যদি এই বাড়ির জামাই হয় তাহলে আমাদের মান সম্মান সব তো নষ্ট হয়ে যাবে। আমি আজকে উকিলের সাথে কথা বলে ইরা তো ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করতেছি। এইদিকে সবার কথা শুনে আকাশের চোখের পানিতে ঝরতে থাকে, কেননা এরকম ভাবে ওকে অপমান করবে তা ভাবতেও পারেনি। এইদিকে আকাশ বের হয়ে যেতে চাইবে, তখনই ইরার বাবা আকাশকে বাধা দেয়। কোথায় যাচ্ছ তুমি? আপনার কি মনে হয় এত অপমান সহ্য করার পরেও আমার এখানে থাকা উচিত? তুমি কোথাও যাবে না, এখানেই এই বাসায় থাকবে। এতগুলো মানুষের অপমান সহ্য করে কি এখানে থাকতে পারবো? দেখো যাই হয়ে যাক, তোমাকে এখানেই থাকতে হবে। কোন অধিকার থাকবে? এরা তো এই ছেলেকে স্বামী হিসাবে কখনোই মেনে নিবে না। যদি এরা ওকে স্বামী হিসাবে মেনে না নেয়, তাহলে আমি ইরাকে আমার সব সম্পত্তি থেকে বঞ্চিত করব, কয়েকটা শর্ত বিনিময়ে। এমন কথা শুনে বাড়ির সবাই চমকে ওঠে। তুমি আবার কি শর্ত দিবে? হ্যাঁ আব্বু, এখানে আবার কি শর্ত থাকবে? বাবা বলেন কি সেই শর্ত? শর্ত হলো ইরাকে আমি যতদিন পর্যন্ত সম্পত্তি থেকে বঞ্চিত করব, যতদিন পর্যন্ত ইরা আর আকাশের কোনো সন্তান না আসে পৃথিবীতে, ততদিন পর্যন্ত। বাবা আমি ঠিক বুঝতে পারিনি, তুমি আসলে কি বলতে চাইছো, একটু বুঝিয়ে বলতে তো। আমি একটা উইল করেছি, যেখানে আমি লিখেছি যতদিন পর্যন্ত তুই মা না হবে ততদিন পর্যন্ত আমার কোনো সম্পত্তি তুই কোনো ভাগ পাবি না। এর নতুন কি? ওকে ডিভোর্স দিয়ে আবার যাকে ভালো লাগে তাকে বিয়ে করে, এরপর যখন আমার সন্তান হবে তখন তো ঠিকই ভাগ পাবো। সমস্যা তো ওখানেই। ওখানে আবার কি সমস্যা? তুই যে সন্তানের মা হবে আর ওই সন্তানের বাবা আকাশকেই হতে হবে, তাহলেই তুই আমার সম্পত্তির ভাগ পাবি। এর বাইরে তুই ততদিন আমার ডলার ইউজ করতে পারছিস, এতদিন যেভাবে ইউজ করেছিস সামনেও সেভাবে ইউজ করতে পারবি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যা বলেছি সেটাই হবে। ইরার বাবার এমন কথাই বাকিরা তো অবাক হয়, সাথে আকাশ নিজে অবাক হয়, কেননা এরকম কথা কোনো বাবা যে তার মেয়েকে বলতে পারে তা আকাশের কেন আপনাদের মধ্যে অনেকের হয়তো জানা ছিল না। কিন্তু কি করবে, উনি যে চায় ইরা ভালোভাবে দিন কাটাক, কিন্তু কেউ তো জানে না ওনার এই চাওয়ার মাঝেই
যে ইরার সুখটা আছে। এইদিকে ইরা তো রেগে একদম একাকার। তুমি তাহলে তোমার সিদ্ধান্তেই থাকবে, তাই তো? হ্যাঁ, আমি যা বলেছি তাই হবে। তাহলে তোমরাও আমার একটা কথা শুনে রাখো। কি কথা বলো? হ্যাঁ বলো, তোমার কি কথা? ভাইয়া, ওই ছোট লোকটাকে বল আমার কাবিনের টাকা এক্ষুনি দিতে। আমি এতগুলো ডলার এখন পাবো কি করে? সেখান থেকে পারিস নিয়ে আয়। তবে একটা কথা, কি কথা আবার তোর? ওই ছেলেকে যে ডলার নিজের উপার্জন করেই দেখাতে হবে, কোনোভাবেই কারোর থেকে সাহায্য নিতে পারবে না। আর যেদিন ও সব ডলার পরিশোধ করতে পারবে সেদিন আমি ওকে স্বামী হিসেবে মেনে নিব, এর আগে নয়। কি বলো আকাশ? তাহলে কাল থেকে তুমি আমার অফিসে বসে যাও, আমি তোমাকে 15,000 ডলার দিব বেতন। তাহলে 4-5 মাসে তুমি ইয়ার দেনমোহর পরিশোধ করে দিতে পারবে। বাবা, আমি ওকে বলেছি সম্পূর্ণ নিজের যোগ্যতায় ওকে ডলার উপার্জন করার জন্য। তুমি যদি ওকে সাহায্য করো তাহলে তো হবে না। আর যতদিন ও ডলার দিতে পারবে ততদিন আমি যা যা বলবো ওকে সে কথা শুনে চলতে হবে। এবার ইরার বাবা আটকে গেল। এদিকে উনি চুপ করে আছেন। সেজন্য বাকিরা কিছুটা খুশি হয়ে ইরাকে নিয়ে কথা বলার জন্য চলে আসে রুমের মধ্যে। এইদিকে ইরার বাবা আর আকাশ বসে আছে। তখন উনি প্রশ্ন করে বসে, আকাশ, এখন তাহলে উপায় কি? আমি তো তাই ভাবছি, কিভাবে এতগুলো ডলার জোগাড় করব। এদিকে ইরার মা, ভাই আর ভাবি ওনারা বসে আছে। এদিকে ইরা তো চোখের পানি ফেলতেই থাকে। মা মা, আমি কি সত্যি তোমাদের মেয়ে? এটা আবার কেমন কথা? তুই তো আমাদেরই মেয়ে। তাহলে বাবা কি করে পারলো আমার সাথে এরকমটা করতে? কি করে ওর মধ্যে একটা ফকিরের ছেলের হাতে আমাকে বিয়ে দিল? কি করবে এখন? আব্বা যে কি করে এরকম একটা ডিসিশন নিল আমি তো বুঝতেই পারছি না। আমি তো বুঝতে পারছি না, ছেলেটা তো অনেক ভালো দেখতে, কিন্তু বাবাকে কি করে পুঠিয়ে এরকমটা করলো বুঝতে পারছি না। যা হওয়ার হয়েছে, এখন এই নিয়ে ভেবে আর কি করবি? একটা কাজ করলে কেমন হয়? কি কাজ ভাইয়া? ওই ছেলে যতদিন না পর্যন্ত তোকে কাবিনের ডলার না দিতে পারছে ততদিন পর্যন্ত তুই ওই ছেলে তোর কথা শুনতে বাধ্য, তাই না? তাই তো? হ্যাঁ, এতে কি হয়েছে? এখানে তো অনেক কিছু। আমি না কিছু বুঝছি না, একটু বুঝিয়ে বলো ভাইয়া। এরপর ইরার ভাই ওদের সবাইকে বলতে থাকে এক এক করে। ওনারা কথা শুনে বাকিদের তো পছন্দ হয়ে যায়। সত্যি তুমি ভালো একটা আইডিয়া খুঁজে বের করলে। বিজনেস তো এমনি এমনি সামলাই না। বিজনেস তো আমি সামলাই তোমার সাথে, কিন্তু আমার মাথায় কেন আসছে না সেটা তো বুঝতে পারতেছি না। দেখো, তোমার মাথায় এখন কোনো কিছু না আসার কারণ হচ্ছে একে তোমার বিয়ে, তার উপর ওই ছেলের এরকম অবস্থা, সেজন্য তোমার মাথা তেমন একটা কাজ করছে না। এমনটা হবে হয়তো। তাহলে আমি যা বলছি সে অনুযায়ী কাজ করতে থাক, তাহলে দেখবে ওই ছেলে নিজ থেকে ইরাকে ডিভোর্স দিয়ে চলে যাবে এইখান থেকে। তখন আর আব্বুর কোনো শর্তে কাজ আসবে না। ঠিক আছে ভাইয়া, তোমরা যা বলছো সেটাই হবে। এদিকে এরা তো সবাই প্ল্যান করতে থাকে। এইদিকে ইরা বাবার সাথে আকাশ কথা বলতে থাকে সবটা শোনার পর। তাহলে বুঝলে তো সবটা? জি, সবই বুঝেছি, কিন্তু এরা না জানি কি কি প্ল্যান করেছে। খারাপ কোনো চিন্তা ওদের মধ্যে না থাকলেই হয়। এদিকে রাতের বেলায় ইরা বের হতে যাবে, তখন ইরার বাবা ওকে আটকায়। দাঁড়াও, কোথাও যাচ্ছ তুমি, তাও এত রাতে? আব্বু, কোথায় এত রাত? সবে মাত্র রাত 9টা বাজে। তাছাড়া আমি তো এই সময় বাইরে যাই বেশিরভাগ সময়। তখন তুমি একা ছিলে, আর এখন তোমার স্বামী আছে, সেই জন্য এখন যা খুশি করতে পারো না। তাহলে তুমিই বলে দাও আমি এখন কি করব? যেখানেই যাচ্ছ আকাশকে সঙ্গে নিয়ে যাও। ওকে কেন নিয়ে যাব আমি? কারণ ও তোমার স্বামী, সেজন্য তুই যখন যাচ্ছিস তখন ওকেও নিয়ে যা। এইদিকে কোনো উপায় না পেয়ে আকাশকে সাথে করে নিয়ে বের হয়। এরপর ওরা গাড়িতে বসে। আকাশ তো প্রশ্ন করেই যাচ্ছে, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? এরা তো চুপচাপ কোনো কথা বলছে না। এদিকে সেজন্য আর কোনো কথা না বলে বসে থাকে। কিছুক্ষণ পর গাড়ি একটা ক্লাবের সামনে এসে দাঁড়ায়। এই ক্লাবের সামনে এসে কেন দাঁড়ালো? ভিতরে গেলে তো। ওই কি ভাবছিস? ভাবছি আমার তো ক্লাবে যাওয়ার কোনো অভ্যাস নাই, সেজন্য আমি বাহিরে আছি। আপনি বরং ভিতরে এসে মজা করতে থাকেন।
ও যদি ভেতরে না যায় তাহলে তো ওকে কোনোভাবেই অপমান করতে পারবো না। ওকে তো যে করে হোক ভেতরে নিয়ে যেতে হবে। কিছু কি ভাবছেন? ভাবছি তোকে ভেতরে না নিয়ে গেলে বাবা আবার কথা শোনাবে, ভেতরে তোকে যেতে হবে। এদিকে জোর করে ভেতরে তো নিয়ে যেতে থাকে। এদিকে আকাশ ভয় পাচ্ছে, ওকে কেউ চিনে ফেলবে না তো সে ভয়ে। এদিকে ইরা তো মনে মনে যা ঠিক করে রেখেছে তা যেন হয় সেটাই ভাবতে থাকে। ওরা ভেতরে আসে, তখন ওদের দেখা হয় আবিরের সাথে। আবিরের পরিচয় আপনাদের একটু পরেই দিব। এইদিকে আবির ইরাকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার ইরা, তুমি এখানে আজকে এত লেট করে এলে কেন? এমনিতেই লেট হয়ে গেছে। তা তোমাকে এত আপসেট কেন দেখাচ্ছে? কিছু কি হয়েছে? হওয়ার আর কিছু বাকি নেই। কি হয়েছে ইরার? ইরার তো বিয়ে হয়েছে, তাও অনেক বড় লোক ঘরের ছেলের সাথে। কি, ইরার বিয়ে হয়েছে আর আমি জানি না? জানবি কি করে? কোনো অনুষ্ঠান করে বিয়ে হয়নি, সেই জন্যই জানিস না। তা বিয়ে তো করছিস ভালো কথা, তা তোর হাজবেন্ডের সাথে পরিচয় তো করিয়ে দিবি। পরিচয় করানোর মতো কোনো পরিচয়ও নেই। মানে ঠিক বুঝলাম না। দাঁড়া দেখাচ্ছি আমার হাজবেন্ডকে। এই বলে আকাশকে ইশারায় দেখাতে থাকে। বাকিরা তো দেখে অবাক হয়ে যায়, কেননা আকাশের শরীরে একটা ঢোলা শার্ট আর ঢোলা প্যান্ট। তুই কি মজা করছিস? মজা কেন করব? গতকাল দেখলাম একরকম আর আজকে এইরকম কাহিনী। কিসের কি রকম কাহিনী? আমি তো বুঝতেছি না। বলতেছি তোদের, আগে চল ওখানে গিয়ে বসি। চল তাহলে। এরপর ইরা ওদের সবাইকে বলতে থাকে। সবটা শোনার পর ওরা তো এত বেশি অবাক হয় যা বলার বাইরে। আঙ্কেল কি করে পারলো এরকমটা করতে? সেটাই তো বুঝছি না। তোর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে আমার 1 মিনিটে যে খরচ হয় তা তোর হাজবেন্ড পুরো মাসেও রোজগার করতে পারে না। সেটাই। তাহলে তো ওকে একটু বাজিয়ে দেখতে হচ্ছে। এই বলে ওরা আকাশকে ওদের কাছে আসতে বলে আর আকাশকে নিয়ে মজা করতে থাকে, সাথে ইরাও। এতে যদিও আকাশে কোনো কিছু যায় আসে না, কেননা প্রথম থেকে জানে এরকম কিছু একটাই হবে, সেজন্য চুপ করে বসে থাকে। এদিকে আচ্ছা, আমি বাসায় যাব। এটা ছাড়া আর কোনো উপায় নেই তো। সেটাই, সেজন্য চলে যাচ্ছি। এদিকে আরো কিছুক্ষণ আড্ডা দিতে থাকে। তখন রিমু আর রিয়া ওখান থেকে একটু দূরে যায়। তখন ইরা আর আবির কথা বলতে থাকে। আচ্ছা, তোমাদের মধ্যে কি সব হয়ে গেছে? সব হয়ে গেছে বলতে? সব হয়েছে বলতে বাসর রাতে যা হয় এসব কিছু আর কি। তোর কি মাথা খারাপ হয়ে গেল? ওগুলো কি করবো ওর মতো ছেলের সাথে? না, তুই যেভাবে বললি মনে তো তাই হলো। আরে তেমন কিছু না। তোকে কিছু কথা বলার ছিল আমার। কি কথা? কথাটা কিভাবে বলবো ভাবতেছি। তুই আমার বন্ধু, তার উপর বিজনেসের মধ্যে তোরা আমাদের থেকে অনেক উঁচুতে, তাহলে বলতে তো অসুবিধা কোথায়? যদি কিছু মনে না করিস, আমি তোকে বিয়ে করতে চাই। তোর কি মাথা খারাপ ভাবি? আমি তোকে শুধু বন্ধু ভাবি। তাতে কি? আমি তো তোকে বন্ধুর পাশাপাশি বউ ভাবতাম। ভেবেছিলাম কয়েক মাস পরে তোর বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো, কিন্তু তুই যে আমাকে এরকম কিছু কথা বলবি তা তো আমি ভাবতেও পারিনি। আমি তো ভাবতে পারিনি তুই যে আমাকে নিয়ে এত নিচ ভাবিস। চলি আমি এখান থেকে। এদিকে ইরা তো চলে যায় এখান থেকে। এদিকে রিয়া আর রিমু তখন আবিরের কাছে আসে। কি হয়েছে আবির? ইরা এভাবে উঠে গেল কেন? তুই কি ওকে কিছু বলেছিস? আবির এরপর ওদের সবটা বলতে থাকে। সবটা শোনার পর আবির, তোর কি মাথা খারাপ? কেন, কি করলাম? তোদের যা ক্ষমতা আর যা ডলার আছে সেগুলো দিয়েই তো তুই ইরাকে 50 বার কিনতে পারবি। আমি তা জানি, কিন্তু ওর উপরে কেন জানি মন চলে এসেছে। কিন্তু ওই আকাশের বাচ্চার জন্য কোনো কিছুই হলো না। আমার মনে হয় তুই ইরার ব্যাপারটা মাথা থেকে নামিয়ে দেওয়া ভালো হবে। আমারও তাই মনে হয়। আমি তো এত তাড়াতাড়ি হাল ছাড়বো না। তাছাড়া ইরা আমার কথাই না বলার জন্য ওর পরিবারের বিজনেস এর মধ্যে কত বড় ক্ষতি আসতে চলেছে তা ইরা নিজেও জানে না। সেটাও তো কথা, ওদের পুরো পরিবারের বিজনেস তো তোদের সাথেই জুড়ে। তোরা যদি ওদের সাথে বিজনেস ডিল না রাখিস তাহলে তো ওরা আরো গরিব হতে থাকবে। আমি তা চাইবো, কিন্তু কিন্তু কি আবির? আমি আরো কয়েকবার চেষ্টা করে দেখি। যদি সবটা ঠিক থাকে তাহলে তো ভালোই,
নয়তো আমাকে কিছু একটা করতে হবে। ঠিক আছে, যা খুশি কর। এইদিকে ইরা বাসায় চলে আসে, অন্যদিকে আবির ওর বাড়িতে আসে। পরের দিন সকাল, ওর বাবার সাথে কথা বলতে থাকে। কি বলছিস আবির? তার বলতে, ওরা যে নিজেদের মধ্যে এত কিছু করে নিবে তা তো আমি বুঝতেও পারিনি। তাহলে কি আমি ওর পরিবারের সাথে সবকিছু শেষ করে দিব? এখন কিছু তো করতে হবে না, আমি আরো কয়েকবার চেষ্টা করে দেখি, তারপর যদি না হয় তখন জানাবো। ঠিক আছে, আমি তাহলে অফিসে গেলাম। এই বলে আবিরের বাবা মিস্টার জাফর চৌধুরী চলে যায় অফিসে। জাফর চৌধুরী হলো আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায়ী আর ধনী লোকদের মধ্যে অন্যতম। ধনীর দিক দিয়ে উনি 2 নম্বরে আছে, কিন্তু 1 নম্বরে কে কে আছে তা ওনারা কেউ জানে না, নাই ওনাদের কেউ দেখেছে। এইদিকে আপনারা তাহলে বুঝতেই পারছেন আবিরের পরিবার কতটা ধনী। তার চেয়ে বড় কথা হলো আবিরের পরিবারের সাথে জড়িত আছে ইরার পরিবারের ব্যবসায়। আবির যদি ওর বাবাকে বলে ইরাদের সাথে সবকিছু ক্যান্সেল করে দিতে, তাহলে কিন্তু ইরাদের শত শত কোটি ডলার লস হবে। এদিকে আবিরের পরিবার আর ক্ষমতা সম্পর্কে তো জানেছেনই। এইদিকে আবির ওর পরিবারকে এখনো কোনো কিছু জানালো না, কেন না আবির একটা সুযোগ খুঁজছে থাকে, যে সুযোগের মধ্যে ইরাকে পেতে পারে। সকালবেলায়, ইরা, এই নাও তোমার নাস্তা। হ্যাঁ দাও ভাবি। ইরা, তুই কি অফিসে যাবি? কেন? হঠাৎ করে আবির আমার সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলতে চাইছে, কিন্তু কোন বিষয় সেটা বুঝতেছি না। তা তুমি অফিসে যাওয়ার পরেই তো দেখতে পারবে। আমি বলি কি ইরা, ও তোর সাথে যাক, এতে দুজনে মিলে বুঝে নিতে পারবি। সেটাই ভালো হবে তাহলে। ইরা কেন অফিসে যাবে? আব্বু, ইরা তো এতদিন ধরে আমার সাথে অফিস সামলাই এসেছে, তাছাড়া তুমি তো সব জায়গায় আর যেতে পারছো না, সেজন্য আমাদের দুজনকে কিছু অফিসের দায়িত্ব দিয়েছো। দিয়েছি, কিন্তু ইরা বিয়ে হয়েছে একদিন হলো, কোথায় আকাশকে সময় দিবে, ওকে ঘুরতে নিয়ে যাবে, তা না করে ও যদি অফিসে যায় আর আমিও একটু সময় পরে অফিসে যাব, তাহলে ছেলেটা একা একা কি করবে? বাবা, যাকে আমি স্বামী হিসাবে মানি না তার সাথে সময় কাটানোর কথা তো প্রশ্নই ওঠে না। সে যাই হোক, ও তোর স্বামী, সেই জন্য ওকে তো মেনে নিতেই হবে। তাছাড়া তোকে এখন কোথাও যেতে হবে না, তুই আপাতত 10-15 দিন আকাশের সাথেই থাকবি আর ওকে নিয়ে ঘুরতে বের হবি। কিন্তু বাবা, আমি আর কোনো কথা শুনতে চাই না, এটাই আমার শেষ কথা। এইদিকে বাকিরা কোনো কথা বলছে না, সবাই চুপ করে আছে, কেননা ইরার বাবা একজন হার্টের রোগী। এর জন্য ওনাকে বেশি উত্তেজিত করা ঠিক হবে না, সেজন্য ইরা রাজি হয়ে যায়। ঠিক আছে আব্বু, তাই হবে। তা আকাশ কোথায়? ওকে তো দেখছি না। সকালে উঠে কোথায় যেন গিয়েছে, তা আমি শিওর জানি না। একটা কল দে ওকে, কোথায় আছে, কি করতেছে তা খোঁজ নিয়ে আমাকে জানা। কিন্তু বাবা, ওর নাম্বার নেই আমার কাছে। ও যখন বাসায় ফিরবে তখন নম্বর নিয়ে রেখে দিবি, আর আমি অফিসে গেলাম, তোকে যা যা বলেছি তা তা করবি। ঠিক আছে, তাই হবে। এইদিকে ইরার ভাই আর ইরার বাবা চলে যায় অফিসে। ওনারা যাওয়ার 1 ঘন্টা পরে আকাশ আসে বাসায় ওকে দেখার পরে। কি ব্যাপার, কোথায় ছিলেন এতক্ষণ ধরে? একটু কাজে বাইরে গিয়েছিলাম। কাজ যদি শেষ হয়ে থাকে তাহলে নাস্তা করে বাড়িতে আসো, কিছু কাজ আছে ওগুলা করে নাও। বাড়িতে তো কাজের লোক আছে, তাহলে আমি বাড়ির জামাই হয়ে এইসব কাজ করব? তোর তো মান নেই, যদি থাকতো মান তোকে আজ কাজ করতে বলতো না। সেটাই হোক, নাস্তা খেয়ে কাজগুলো করনে কাজই করে। এদিকে ওনাদের এমন কথায় আকাশ বেশি কষ্ট পায়, কেননা ওনারা যে সব কাজ করতে বলেছে তা কখনো করেনি, সেজন্য নাস্তা করে। সে কাজগুলো করার ট্রাই করতে থাকে। এদিকে বিকালের দিকে কাজ শেষ হয়, সেজন্য গোসল শেষ করে একটা শার্ট আর প্যান্ট পরে নেয়, কিন্তু বিকালে বেশি শার্ট প্যান্ট নেই বলে পুরনোগুলো পরেছে। তাই ইরা দেখে, এগুলো কি পরছিস? কেন শার্ট প্যান্ট? তা তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু এত পুরনো কেন? কি করব, আমার তো নতুন কিছু নেই যে পরব। ইরা তখন কি যেন ভাবতে থাকে। তারপর আকাশকে নিয়ে একটা শপিং মলে আসলো, সাথে রিয়া আর রিমুকেও আসতে বলল, কেননা আকাশকে শপিং করিয়ে দেবে আর ওরা দুজন সেই ফাঁকে অপমান করতে থাকবে।
এটাই ছিল ওদের প্ল্যান। ঠিক যেমনটা ভাবলো সেরকমই হলো। ওরা দুজনে এসে হাজির হলো শপিং মলে, কিন্তু ইরা ওদের দেখে এমন ভান করলো মনে হচ্ছে ও কিছুই জানে না। একটু পরে, কে তোরা এখানে? আমরা তো এসেছি একটু কেনাকাটা করতে। তা তুইও কি এইসব কিনতে এসেছিস? এসেছি, তবে আমার জন্য না। তাহলে কার জন্য? এই খ্যাত ছেলেটার জন্য। আরে ও আমার হাজবেন্ড। আরে মজা কেন করিস? ওর মতো খ্যাত ছেলে কি আর তোর হাজবেন্ড হবে? হাসারি বান্ধবী, ভালো করে তাকা, তাহলে বুঝতে পারবি এটা কে। সরি বান্ধবী, আমরা ঠিক চিনতে পারিনি। আসলে উনি এমন ভাবে এসেছে যে বোঝার কোনো উপায়ই নেই। কি করবো বল, সবাই আমার পোড়া কপাল। তাহলে চল, তোর হাজবেন্ডকে কিছু কিনে দে। তা এত দামি দামি জিনিস তোর হাজবেন্ডের পছন্দ হবে তো? কারণ সে তো সবসময় এরকম বস্তি মার্কা পোশাক পরে থাকে। এত দামি জিনিস আমার মনে হয় না পরতে পারবে। দেখ, আমি জানি তোরা ওকে অপমান করতেছিস। আরে আমরা তো মজা করতেছি। তা চলেন ভাইয়া, আজকে আপনার পুরো শপিং এর খরচ আমরা দুজন দিব। তোরা কেন দিবি? বাহ রে, তোর জামাই বলে কথা, এইটুকু তো করতেই পারি। এইদিকে আকাশ শত না করার পরেও ওরা কিনে দিতে থাকে। মোটামুটি ওরা অনেক কিছু কিনে দেয়। এবার ওরা আসে রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তা কি খাবি বল? আমাকে কেন জিজ্ঞাসা করছিস? ভাইয়াকে জিজ্ঞাসা কর, উনি যা খেতে চায় তাই অর্ডার কর। আরে উনি তো এই খাবারগুলো কখনো চোখে দেখার তো দূরের কথা, কখনো নামও শোনেননি, সেজন্য জিজ্ঞেস করা কি ঠিক হবে? দেখ, তোদের যা ইচ্ছা হয় অর্ডার কর। এদিকে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। কেননা কোনো কথার উত্তর দেওয়া আকাশ ঠিক মনে করছে না, সেজন্য বসে আছে আর কথাগুলো শুনতে থাকে। এইদিকে ওয়েটার খাবার নিয়ে আসলে ওরা সবাই খেতে থাকে। খাওয়া শেষ হওয়ার আগে আকাশ ওয়াশরুমে যাওয়ার জন্য চলে যায়। তখন, কি রে ইরা, কেমন দিলাম? তোরা তো একদম ফাটিয়ে দিয়েছিস। দেখতে হবে না কার বান্ধবী আমরা, কিন্তু রেস্টুরেন্টের খরচ ওই বেটাতে দিতে বলি। কি বলিস তোরা? কিন্তু ওর কাছে তো $1 হবে না, তাহলে বিল দেবে কি করে? দরকার পড়লে এখানকার প্লেট থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সবই ধুয়ে নেবে। এমনটা করা ঠিক হবে না, পরে তো আমাদের কি কথা শোনাবে লোকজন। কিভাবে? ইরা এরপর বাকিটা বলতে থাকে। সবটা শোনার পরে, আসলে এটা তো ভেবে দেখিনি, সেজন্য আমি যা বলছি সে অনুযায়ী কাজ করতে থাক, তাহলে ওর আরো কিছু শিখতে হবে। ঠিক আছে, তাই হবে। এইদিকে একটু পরে আকাশ ফিরে আসে। তখন ওইটাই আসে বিল নিয়ে। স্যার, এই নিন আপনাদের বিল। বিল কত হয়েছে? এই তো $200। ভাইয়া, আপনি তাহলে বিলগুলো দিয়ে আসেন, আমরা বাহিরে অপেক্ষা করছি। কিন্তু আমার কাছে তো বিল নেই। এই কথা শুনে কর্মচারী বলে, স্যার, আপনার কাছে যদি ডলার না থাকে তাহলে আপনাদের মধ্যে কাউকে না কাউকে তো বিল পরিশোধ করতে হবে। দেখলি তো ইরা, কাকে নিয়ে এসেছি খেতে, যার কিনা সামান্য খাওয়ানোর যোগ্যতা নেই, তাকে নিয়ে তুই সংসার করবি কি করে? এদিকে ওদের কথাগুলো একে একে আকাশের বুকে আঘাত করতে থাকে। ওরা বিল দিয়ে নেয়। তখন আকাশ ওখান থেকে বের হয়ে আসবে, তখন একটা লোকের সাথে ধাক্কা লাগে। তা দেখে কর্মচারী ওখানে আসে। তোর সাহস তো কম না, তুই স্যারের সাথে ধাক্কা লেগেছিস? আমি সত্যি দেখতে পাইনি। এদিকে রেস্টুরেন্টের ম্যানেজার যে আকাশকে দেখে সাথে সাথে অবাক হয়ে সালাম দেয় আর ওই কর্মচারীকে 2টা থাপ্পড় দেয়। তোমার সাহস তো কম না, তুমি ওনার সাথে খারাপ ব্যবহার করেছো। স্যার, উনি তো আপনাকে ধাক্কা দিয়েছিল। তুমি কি জানো উনি কে, কি ওনার পরিচয়? এর আগে ম্যানেজার কিছু বলতে যাবে, তখনই আকাশ ওনাকে আটকে দেয়। এদিকে ইরা আর বাকিরাও চলে আসে ওখানে। কি ব্যাপার, কিছু কি হয়েছে? না ম্যাডাম, কিছু হয়নি। তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যাচ্ছি এখনই। এদিকে এরা তো সবাই বাইরে চলে যায়। এদিকে কর্মচারী তখন প্রশ্ন করে বসে, স্যার, আপনি যেখানে ওই লোকটাকে মারবেন সেখানে উল্টো আমাকেই মারলেন। তোমার ভাগ্য ভালো, তোমাকে শুধু মেরেছি, চাকরি থেকে বের করে দিইনি। এটা তোমার ভাগ্য ভালো। কর্মচারী আর কোনো কথা বলে নাই। এইদিকে আবিরের সাথে ইরার ভাই আর বাবার কি নিয়ে কথা হয়েছে তা এখনো অজানা থাকুক, পরে যখন সময় হবে তখন আপনাদের জানিয়ে দেওয়া হবে। 5 দিন পর ইরার মামাতো বোন আসতেছে লন্ডন থেকে ইরাদের বাড়িতে। আসলে ইরার বাবা ওকে বলেছে আসার জন্য, সেজন্য। ইরা, কোথায় তুই? এই তো আমি অফিসে। আজকে তোর মামাতো বোন আসতেছে, সেজন্য তুই আর আকাশ মিলে ওকে এয়ারপোর্ট থেকে নিয়ে আয়। সত্যি বলছো? এত বছর পর রূপা আসছে?
তুই তাহলে বাসায় এসে আকাশকে নিয়ে বের হ। বাবা, ওকে কেন নিতে হইবে? কেন না, রূপা বলেছে তুই যেন আকাশকে নিয়ে বের হোস। এদিকে ইরা কোনো উপায় না দেখে বাড়িতে আসে। এসে দেখে আকাশ বাসার মেঝে পরিষ্কার করছে। তা দেখে ইরার একটু খারাপ লাগেনি, কেননা ইরা আর বাকিরা মিলে পরামর্শ করেই এটা ডিসিশন নিল বাসায় এসেই। ও ফকিনি, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আমরা বের হবো। কোথায় যাব আমরা? জাহান্নামে যাবো, তুই যাবি? ওখানে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তাহলে কি ওখানে আমার যাওয়ার ইচ্ছা আছে? আপনার যেভাবে আচরণ আর চলাফেরা জাহান্নামে যে যাবেন তা তো একদম ক্লিয়ার। আর একটা কথা বলে তোকে এখানেই শেষ যাবে। গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আয়। এদিকে আকাশ রেডি হয়ে নিচে নামে, কিন্তু ভালো কোনো পোশাক পরেনি। সেজন্য ইরা দেখা মাত্রই, ভালো করে পোশাক ছিল না? সামনে যেটা পেয়েছি ওটাই আমি পরে নিয়েছি। ঠিক আছে চল, মায়ের সামনে তো সব ডুবিয়ে ছাড়বে। তা যখন আমাকে দিয়ে বাড়িতে চাকরের মতো কাজ করান তখন কি মান সম্মান থাকে? তুই তো বেশি কথা বলতে শিখে গেছিস। সবটা তো আপনি নিজেই বললেন। আর একটা কথাও না, চুপচাপ চল আমার সাথে। এদিকে ইরাকে এভাবে রাখতে দেখে ভাবি জিজ্ঞেস করে। ইরা ওনাকে বাকিটা বলে। ওর আবার সম্মান, 3 বেলা যে খেতে দিচ্ছি ওকে, এটাই তো অনেক বেশি ওর জন্য। আচ্ছা ইরা, তুই কি কোথাও বের হচ্ছিস? হ্যাঁ মো, আমি একটু এয়ারপোর্টে যাচ্ছি। হঠাৎ এয়ারপোর্টে কেন? যখন আসবো তখন দেখে নিও। এদিকে আকাশকে নিয়ে এয়ারপোর্টে আসে। এয়ারপোর্টে এসে ওরা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ রূপা এসে হাজির। কেমন আছিস তুই? আমি তো অনেক ভালো আছি, তা তুই তো আমাকে ভুলেই গেলি। আর বলিস না, পড়াশোনার যে চাপ। হয়েছে হয়েছে, তোরে এই থপ আমাকে শুনতে হবে না। চল তাহলে। ওরা কি একটু সামনে আসতেই আকাশ গাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। রূপা আকাশকে দেখে। কি ড্রাইভার রেখেছিস তুই? আমাকে দেখে সালাম তো দূরের কথা, লাগেজগুলো পর্যন্ত ভিতরে নেওয়ার প্রয়োজন মনে করলে না। আসলে ও তো ড্রাইভার না। তাহলে কে? ওই যে আবু যার কথা তোকে বলেছে, এইটাই সে আপদ। কি আঙ্কেল শেষমেশ কি না তোর সাথে এর মধ্যে একটা ছেলের বিয়ে দিয়ে দিল? সবাই আমার কপাল। তা তুই আঙ্কেলকে কিছু বলিসনি? আমি তো ভেবেছিলাম তোর বিয়ে করো ধনী পরিবারের ছেলের সাথে হয়েছে, কিন্তু এখানে তো দেখছি তোর খুবই করুণ অবস্থা। সব কথা কি এখানে বলবি নাকি গাড়িতে উঠবি? তোর হাজবেন্ডকে বল আমার লাগেজগুলো ভিতরে এনে রাখার জন্য। কি ব্যাপার, রূপা কি বলছে শুনতে কি পাওনি? হ্যাঁ, এক্ষুনি উঠাচ্ছি। লাগেজগুলো গাড়িতে তুলে রাখে। এরপর ওরা চলে আসে বাসায়। গাড়িতে ইরা রূপাকে সব কথা বলতে থাকে এক এক করে। এদিকে চুপচাপ করে সব কথা শুধু শুনেই যাচ্ছে, কোনো কিছু বলছে না। বাড়িতে আসার পর রূপাকে দেখে ওনারা অনেক বেশি খুশি হয়। ইরা রূপাকে নিয়ে একটা রুমে গেল। তুই এখানে থাক আজকে থেকে। আমি তো ভেবেছিলাম তোর সাথে ঘুমাবো। আমার সাথে তো ওই ফকির নিয়ে ঘুমাই, কিন্তু তাও আলাদা ভাবে। আমি তো ভেবেছিলাম একসাথে ঘুমাস। তোর কি মাথা খারাপ? আমি ওর সাথে এক বিছানায় ঘুমাবো? আচ্ছা, ছেলেটা তো দেখতে ভালো। আর তুই যখন ভালো, তাহলে তুই পটিয়ে বিয়ে করলে? আমার পক্ষে সম্ভব না। শোন, তুই এখানে যতদিন থাকবি ওকে শুধু অপমানের উপর রাখবি। কেন কেন? তোকে যা বলছি তুই শুধু সে অনুযায়ী কাজ করতে থাক। শুধু বাবার সামনে ওই ছেলেকে কিচ্ছু বলবি না। ঠিক আছে, তাই হবে। আঙ্কেলের সামনে কোনো কিছু বলবো না ওকে। এই দিকে রাতের বেলায় ইরার বাবা আর ভাই আসে। এরপর ওরা সবাই একসাথে খেতে বসেছে। তখন ইরা বাকি কথা বলতে থাকে। রূপা, তোমাকে কিন্তু অনেকদিন থাকতে হবে এখানে। আঙ্কেল, আমি এবার 10 দিন থাকবো এখানে। তাহলে এরা তুই এই 10 দিন রূপাকে সময় দে, আর সাথে আকাশকেও রাখবি তোদের সাথে। আর রূপা যখন আবার ফিরে যাবে তখন তুই আর আকাশ রূপার সাথে তোর মামা বাড়িতে যাবি বেড়াতে। কিন্তু বাবা ওকে কেন নিয়ে যেতে হবে? ঠিকই তো আঙ্কেল, আমি আর ইরা না হয় ঘুরে আসবো, কিন্তু ওনাকে কেন নিতে হবে? আমি যখন বলেছি তখন নিতে হবে। আর আকাশ, তোমার যদি পাসপোর্ট না থাকে তোমার কাগজপত্র আবিরকে দাও। বাবা, আমাকে কেন? তুই আর পাসপোর্ট এই 10 দিনের ভিতরে করে দিবি, তাহলে ওরা যাবে। পাসপোর্টের সাথে ওদের 3 জনের যাওয়ার ব্যবস্থা করবে। ঠিক আছে আব্বু, তাই হবে। তখনই আকাশ বলে ওঠে। আমার পাসপোর্ট আছে, তাহলে তো আর কোনো সমস্যা নেই, বাকিটাও সামনে নিবে। ঠিক আছে আব্বু, তাই হবে। খাবার শেষে ওরা যে যার রুমে চলে যায়। এদিকে ইরা রূপার সাথে কথা বলতে থাকে। এবার কি হবে? ওর মতো ফকিন্নিকে যদি সাথে নিয়ে ঘুরি তাহলে তো আমাদের মান সম্মান সবই শেষ হয়ে যাবে।
তবে একটা দিক দিয়ে ভালো হয়েছে। যেমন কিভাবে? আমরা ওকে সাথে করে ঘুরবো আর জায়গায় জায়গায় অপমান করে বেড়াবো। এতে তো মাঝে মাঝে আমাদেরও অপমান হতে হবে। তেমন কিছু হবে না। আমাকে বিয়ে করার স্বাদ ওর এই জন্মে মেটাবো, সাথে পরের জন্মেও মনে থাকবে। আচ্ছা, কালকে তাহলে কোথায় যাবি? আশেপাশে পার্কে যাব, আর এরপর খাওয়া হবে। ওকে নিয়ে খুদও তো খারাপ লাগবে। কিছু করেনি, যতটা ঘুরবো আমরা ঠিক ততটাই অপমান করতে পারবো। তাই বলতে এদিকে পরের দিন সকালে বের হওয়ার সময় আকাশকে নিয়ে তো বের হয় কিছুক্ষণ পর। তোকে ভালো ভালো পোশাক কিনে দিলাম, সেগুলো কি পরা যায় না? এত দামি পোশাক আমি পরতে পারি না। তা পরবি কেন? কখনো তো চোখেও দেখিসনি। মনে হয় এসব পোশাক সেজে গিয়ে চল তাহলে। এরপর ওরা বের হয়ে একটা পার্কে ঘোরার জন্য আসে। তখন ওখানে কোথা থেকে যেন আবির চলে আসে। তা ইরা বা বাকিরা কেউই জানতো না আসলে আবির এই পার্কে এসেছে অনেক আগে, কিন্তু ওরা তা জানতো না। আবির ইরাকে দেখে ওর কাছে আসে। কি ব্যাপার, তুমি এখানে আর সাথে উনি কে? ও আমার মামাতো বন্ধু রূপা। আর রূপা পরিচিত হ, ওর আমার বন্ধু আবির চৌধুরী। আমাদের দেশের ধনী লোকদের কাছে 2 নম্বর আছে, আর ওর বাবার সাথে ব্যবসা সামলাচ্ছে। এই কথা শুনে রূপা তো অবাক হয়, কেননা এই বয়সে এত কিছু করে ফেলেছে সেজন্য। আরে এই বলার কি প্রয়োজন? তাছাড়া এই ক্ষেতকেও দেখি নিয়ে এসেছ। কি করব, বাবা বলেছে সেজন্য নিয়ে আসতে হলো। আজকে যখন আমার সাথে দেখা হলো তখন আজকে পুরো দিন আমি তোমাদের ঘোরাবো। এরপর ওরাও রাজি হয়ে গেল। এরপর ওরা ঘুরতে তো থাকে, সাথে আকাশকেও অপমান করতে থাকে। দুপুরে খাবারের সময় ওরা একটা রেস্টুরেন্টে আসে, তারপর ওয়েটারকে ডেকে আনে। তোমাদের এখানে সবচেয়ে দামি যে কেবিনটা আছে ওটা আমার লাগবে। সরি স্যার, সব কেবিন বুকিং করা। তুমি জানো আমি কে? আমি যদি চাই 1 ঘন্টার ভিতরে তোমার এই রেস্টুরেন্টকে আমি কিনে ফেলতে পারি। আচার্য, কেবিন খালি না থাকলে আমি কি করব? তোদের ম্যানেজারকে ডেকে নিয়ে আয়। দেখুন স্যার, উনি এখন ব্যস্ত আছে, আর আমাদের যদি বসতে হয় ওখানেই বসতে হবে। কর্মচারীর কথা শুনে আবিরের তো মাথা গরম হয়ে যায়, সেজন্য ওই লোকটা কলার চেপে ধরে। তোর সাহস তো কম না, তুই আমাকে মানা করছিস? এদিকে ম্যানেজার সবটা দেখতে থাকে। তখনই উনি কেবিন থেকে বের হয়ে ওখানে আসেন। ছেড়ে দিন ওকে। আপনি কে? আমি এই রেস্টুরেন্টের ম্যানেজার, আর আপনি এভাবে একজন ওয়েটারের এভাবে গলা চেপে ধরতে পারেন না। আমি কি পারি বা না পারি তা তোদের বলতে আসবো না। কি হয়েছে বলো তো আমাকে। এদিকে কর্মচারী সবটা বলতে থাকে। সবটা শোনার পরে আপনারা আমার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। ওই ম্যানেজার, তোর সাহস তো কম না, তুই আমাকে বের হয়ে যেতে বলিস? হ্যাঁ বলছি, কারণ আপনার মতো কাস্টমার আমাদের না হলেও চলবে। এইদিকে ম্যানেজার ওদের অপমান করতে থাকে। এতে আবিরের তো রাগ বাড়তে থাকে। এরপর যখনই ওরা ওখান থেকে বের হতে যাবে তখনই ওখানে আকাশ চলে আসে। আকাশকে দেখেই স্যার আপনি এখানে? আমাকে বললে তো আমি নিজে এসে আপনাকে নিয়ে যেতাম। আকাশ ইশারায় ম্যানেজারকে চুপ থাকতে বলে। এদিকে ওরা তো অবাক হয়ে যায়, কেননা এতক্ষণ যেখানে আবিরের মতো ছেলেকে পাত্তা দিল না, সেখানে আকাশকে স্যার বলে ডাকছে সেজন্য। ওই ম্যানেজার, তোর মাথা কি ঠিক আছে? আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছিস, আর ওর মতো ভিখারিকে তুই স্যার বলছিস? আমি কাকে স্যার বলবো, অন্য কাউকে কি বলবো তা আপনার কাছ থেকে জানতে হবে না। তাছাড়া এখান থেকে যেতে পারেন আপনি। আকাশ স্যার, আপনি আসুন আমার সাথে, আমি নিজে আপনার খাবার সার্ভ করে দেব। তুই ম্যানেজার অনেক বাদ বেড়েছিস। 1 ঘন্টার ভিতরে আমি হোটেল কিনে নেব, তারপর তোকে এই হোটেল থেকে আমি কান ধরে বের করে দেব। কথাটা মনে রাখিস। চেষ্টা করে দেখুন এই হোটেল কিনতে পারেন কিনা। এদিকে আকাশ চুপচাপ দাঁড়িয়ে আছে, সাথে ম্যানেজারও। এদিকে ইরা আর রূপা কোনো কথা বলছে না, কেননা রূপা না জানলেও ইরা ভালো করে জানে আবির এখন ঝামেলা করেই ছাড়বে। এদিকে আবির কাকে যেন কল দিয়ে এই রেস্টুরেন্টে কেনার জন্য বলে। শোনো, আমি একটা ঠিকানা দিচ্ছি। এই রেস্টুরেন্ট আমি 1 ঘন্টার মধ্যে কিনতে চাই, যত ডলার লাগে, তবুও এই হোটেল কিনে নাও। এই যে মিস্টার আবির, যতই যা খুশি করুন না কেন এই হোটেল কেনার ক্ষমতা আপনার নেই। এই আবির চৌধুরীকে তুই চিনিস না। আমার একটা কোলে এখানে কি কি হতে পারে তুই নিজেও জানিস না। আরে কি দরকার এত ঝামেলা করার? পুরি যখন বলেছে কেবিন নেই,
তখন আর ঝামেলা করার কি করলাম? ওই তুই কে রে? আমাকে জ্ঞান দিতে আসবি না বলে দিলাম। আবিরের এমন কথাবার্তায় আর আচরণে বাকি কাস্টমার গুলো ডিস্টার্ব হচ্ছে, সেজন্য গার্ড, ওনাকে বাইরে বের করে দাও। আর উনি যদি নিজের ইচ্ছেতে বের হতে না চায় তাহলে ধাক্কা দিয়ে বের করে দাও। এই কথাটা শুনে আবির তো আরো বেশি রেগে যায়। রাগের বশে বন্দুক বের করে ম্যানেজারের মাথায় ধরে। তোকে মেরে ফেলতে আমার 1 সেকেন্ডও ভাবতে হবে না। এদিকে ইরা আর রূপা মিলে আবিরকে শান্ত করায়। একটা সময় আবির ম্যানেজার এখান থেকে চলে যেতে বলে। এদিকে ওরা ওই রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসে, কিন্তু আবিরের রাগ এখনো কমেনি। সেজন্য গাড়ি উল্টোপাল্টা চালিয়ে অন্য একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে বসে। এতে ওই লোকটা বের হয়ে আবিরের কলার চেপে ধরে। এই চোখ কি আকাশে রেখে গাড়ি চালাস নাকি? একে তো আবির রেগে আছে, দ্বিতীয়ত এই লোকটার কথায় আবিরের আরো রাগ হয়। এতে করে আবির বন্দুক বের করে গুলি করতে থাকে। ওই লোকটার সাথে থাকা বাকিদের মধ্যে একজন গুলি করে আবিরকে। এতে গুলি এসে আবিরের বুকে লাগে আর ওই লোকগুলো ওখান থেকে পালিয়ে যায়। এদিকে ইরা, রূপা আর আকাশ মিলে আবিরকে হসপিটালে নিয়ে আসে। যে হসপিটালে নিয়ে এসেছে ওই হসপিটাল আবিরদের। ডক্টর আবিরকে দেখে চিনতে পারে আর সব কাজ ফেলে উনি আবিরের চিকিৎসা করতে থাকে। সাথে আর কিছু ডক্টর ছিল। এইদিকে ডক্টর কল দেয় আবিরের বাবাকে। স্যার, আমি আপনার হসপিটাল থেকে ডক্টর খন্দকার বলছি। হ্যাঁ বলো, কিছু কি হয়েছে হসপিটালের মধ্যে? স্যার, আসলে কি হয়েছে বলবে তো? আবির স্যারকে কারা যেন গুলি করেছে, আর ওনাকে 2টা মেয়ে আর একটা ছেলে মিলে হসপিটালে নিয়ে এসেছে। কথাটা শুনে জাফর চৌধুরী তো অবাক হয়ে যায়, কেননা আবিরের আশেপাশে সবসময় 20 জনের মতো সিকিউরিটি থাকে, আর ওরা থাকতে আবিরের এরকম অবস্থা হয়েছে এটা ভেবেই উনি অবাক হয়। এখনই আসতেছি আমি, আমার ছেলের যেন কোনো কিছু না হয়। চিন্তা করবেন না, আমি ওনাকে বাঁচিয়ে তুলবো। এই বলে ডক্টর চিকিৎসা করতে থাকে। আর অন্যদিকে জাফর চৌধুরী তো 30 জন সিকিউরিটি নিয়ে আসতে থাকে হসপিটালের দিকে। এদিকে উনি হসপিটালে এসে ইরাকে দেখতে পায়। জাফর চৌধুরী ইরাকে চিনে, সেজন্য ওর সাথে আগে কথা বলে। এই কে ইরা, তুমি তাহলে নিয়ে এসেছো আবিরকে? জি আঙ্কেল, তবে চিন্তা করবেন না, আবির এখন ঠিক আছে। শুধু ঠিক হতে হতে 1 মাস সময় লাগবে। কি করে হলো এইসব? আসলে আঙ্কেল, ইরা যা বলার স্পষ্ট করে বলো। ওর সাথে সিকিউরিটি ছিল, ওরা নেই কেন? এরপর ইরা সবটা বলতে থাকে। সবটা শোনার পর জাফর তো রেগে যায়, কিন্তু ইরা রেস্টুরেন্টের সব কথা বলেনি, শুধু অল্প কিছু বলেছে যেন উনি বাকিটা ঠিক করে নেয়। এইদিকে একটু পরে ওরা কারা ছিল? আর যখন গুলি করেছিল তখন কি গাড়ির সামনে ছিল নাকি পিছনে ছিল? সামনেই ছিল। কিন্তু কেন আঙ্কেল? সিকিউরিটি? জি স্যার, বলুন। আবিরের গাড়িতে ভিডিও রেকর্ড হয় কি করে? এসব হলো তা সব আমি জানতে চাই। আর যারা এই কাজ করেছে তাদের সবাইকে আমি 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। স্যার, আমরা আগে ভিডিও চেক করে আপনাকে দেখাচ্ছি, তারপর আপনি যা বলবেন তাই করব। ঠিক আছে, তাড়াতাড়ি করো, আমার হাতে একদম সময় নেই। এরপর ওরা গাড়ি থেকে ভিডিও দেখতে থাকে, সাথে ভিডিও করে নিয়ে এসে জাফর চৌধুরীকে দেখাতে থাকে। উনি তো দেখে রেগে যায়। এরা ওরাই কি ছিল? জি আঙ্কেল, এরা 5 জনই ছিল। ওদের আমি 1 ঘন্টার ভিতরে আমার সামনে দেখতে চাই, মৃত অথবা জীবিত অবস্থায়। চিন্তা করবেন না, 1 ঘন্টা আগেই আসবো। এদিকে আকাশ তো বসে আছে। জাফর চৌধুরী আকাশকে দেখেও চিনতে পারেনি। উনি তো আবিরকে দেখার জন্য আইসিইউতে চলে যায়। এদিকে ইরা আকাশের সামনে দাঁড়ায়। শান্তি হচ্ছে তো এখন? আমি কি করলাম? তুই কিছু করিসনি বলে এখনো বেঁচে আছিস, নয়তো জাফর আঙ্কেল তোকে এখানে মেরে ফেলতো, আর তোকে বাঁচানো কারোর সাথে থাকতো না। তাইরা উনি কে? উনি হচ্ছে আমাদের জাফর আঙ্কেল, আমাদের দেশের ধনী দিক দিয়ে 2 নম্বরে আছে। আর কি ইরা? উনি এতটাই রাগী যা বলার বাইরে। যদি জানতে পারে আবিরের সাথে রেস্টুরেন্টের ম্যানেজার ছাবলা করেছে, তাহলে তো রেস্টুরেন্টই উনি কিনে নেবে। সাথে ম্যানেজারকে কি হাল হবে তাই আমি ভাবছি। কি বলিস? এতটা ডেঞ্জারাস উনি? তার বলতে আরই ফকিনি আবিরের সাথে ঝামেলা করতে থাকে। সবই শুনলাম আর বুঝলাম,
তা একটা কথা ভেবে দেখো, উনি যদি 2 নাম্বারে হয়ে এতটা ক্ষমতা ওনার থাকতে পারে, তাহলে ভেবে দেখো যিনি 1 নাম্বারে আছে ওনার কতটা ক্ষমতা থাকতে পারে। ওদের ক্ষমতা ওদের কাছে, আমি তো চিন্তায় আছি রেস্টুরেন্টের ব্যাপার যেন না জানতে পারে। এদিকে জাফরের সিকিউরিটি গুলো 1 ঘন্টা শেষ হওয়ার আগে ওই লোকগুলোকে ধরে নিয়ে আসে। স্যার ওদের ধরে নিয়ে এসেছি। ওদের মুখটা আমাকে দেখাও। এরপর মুখ তো দেখানো হলো। ইরাকে জিজ্ঞেস করে এরা ওই লোকগুলো ছিল কিনা। এরপর ইরা যখন হ্যাঁ বলে তখন হসপিটালের সবার সামনে ওদের গুলি করে মেরে ফেলে, যা ইরা, রূপা আর আকাশ দেখতে পায়। ইরা আর রূপা তো ভয় পায়, কিন্তু আকাশ মোটেও ভয় পায়নি, কেননা এর চেয়েও বেশি কিছু আকাশ নিজেই করত। তবে সেই সব বিষয়ে জানতে হলে আপনাদের গল্পের সাথে থাকতে হবে। ওদের মারা শেষ। আমার ছেলের ক্ষতি করার চেষ্টা যে করবে তাকে আমি এভাবেই মেরে ফেলবো। এদিকে ওরা ওখান থেকে চলে আসে বাড়িতে। এসে ওরা নিজেদের মতো করে ফ্রেশ হয়ে নেয়। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে যায়, তখন আকাশের নাম্বারে একটা কল আসে। কল রিসিভ করতে ফোনের ওপাশ থেকে কিছু একটা বলতে থাকে, তবে সেটা অন্য ভাষায়, যা এরা মোটেও বুঝতে পারেনি ওই লোকটা কি বলেছিল। ফ্রেশ হয়ে আসার পর কেউ যেন কল দিয়েছিল, কি বললো? আমি তো ওদের কথা কোনো কিছুই বুঝতে পারিনি। আপনার বুঝে কাজ কি? আচ্ছা যাই হোক, ঘুমাতে হবে। আকাশ যখনই ঘুমাতে যাবে তখন ইরার ভাবি এসে হাজির হয় ওনাকে দেখার পর। কি ব্যাপার ভাবি, আপনি এখানে কেন? এত তাড়াতাড়ি ঘুমালে কি হবে? এখন তো তেমন কোনো কাজ নেই। কে বলেছে কাজ নেই? প্লেট থেকে শুরু করে যেগুলো ময়লা হয়ে আছে সেগুলো এখন ধুয়ে রাখো। এইগুলো তো সকালেও করতে পারবো। সকালে তো বলা যায় না তুমি কোন জায়গা থেকে কোন দিকে চলে যাও, তখন তো সেসব আবার আমাকেই ধুতে হবে। তাই বলে এখন আমি এই কাজ করব? করবে। তাছাড়া এরা একদিন পরে তো আমার আর তোমার ভাইয়ের বিবাহ বার্ষিকী, তাই বছর কি দিবে আমাদের? চিন্তা করো না ভাবি, আমি তোমাকে একটা ডায়মন্ডের নেকলেস দিব। তুমি না হয় ডায়মন্ড দিবে, তা তোমার জামাই কি দিবে? ও দিবে গিফট। যে নিজের $1 রোজগার করার ক্ষমতা সে কিনা নাকি দিবে তোমাকে গিফট। সত্যি ভাবি হাসালে তুমি। চিন্তা করবেন না ভাবি, আমি আপনার গিফট সময় মতো নিয়ে আসবো। এবার কিন্তু পার্টি দিব না, যা হবে আমাদের নিজেদের মধ্যে অনুষ্ঠান হবে। ভাবি এটা হয় নাকি আবার? হয়, তোমার ভাইয়াও তো তাই চাই। এদিকে রাতটা পার হয়ে সকালে ইরা রূপাকে সাথে করে বের হয়ে চলে আসে নেকলেস কেনার জন্য। এইদিকে আকাশ কোথায় আছে তা বাসার কেউ জানে না। রাতের বেলায় সবাই গিফট দিতে থাকে ইরার ভাই আর ভাবিকে। তখনই কি ব্যাপার, আকাশকে দেখছি না। এরা আকাশ কোথায়? আমি কি করে বলবো? তুই জানিস না মানে? আকাশ কি আজকে তোর সাথে ছিল না? কই না তো, আমি তো গিফট কিনতে গেলাম, এসে তো আর দেখলাম না। হয়তো লজ্জা পাবে বলে আসেনি। লজ্জা মানে কিসের লজ্জা? এই যে সবাই গিফট দিচ্ছে, তা উনি দিতে পারবে না বলে লজ্জা পেয়ে আসেনি। ভাবি কিন্তু ঠিকই বলেছে। ইরামা, তুমি ওকে জানো না? আমাকে তো কোনো কিছুই বলেনি। এদিকে উনি আর কিছু বলতে যাবে তখনই আকাশ চলে আসে হাতে একটা পার্সেল নিয়ে। তা দেখে বাকিরা তো অবাকই হয়। কোথায় ছিলে তুমি? আমি তো গিফট জোগাড় করার জন্য গিয়েছিলাম। তোমাকে কে বলেছে এগুলো আনতে? গতকাল রাতে ভাবি আর ইরা নিজেই তো বললো। কথাটা শুনে বাকিরা চুপ হয়ে যায়। তখনই রূপা, আঙ্কেল যা হওয়ার হয়ে গেছে, তা এখন উনি কি এনেছে তা আমরা দেখি। হ্যাঁ সেটাই আগে করি। এরপর ওনারা প্যাকেট খুলে দেখতে থাকে। প্যাকেটের ভিতরে দেখে তো অবাক হয়ে যায়, কেননা এখানে একজোড়া কানের দুল আছে। এইগুলো আমার কেমন পরিচিত মনে হচ্ছে। পরিচিত কেন হবে? মনে পড়েছে, এই কানের দুল আমি যেখানে নেকলেস কিনেছিলাম ওখানে দেখেছিলাম। এই নেকলেসের থেকে কানের দুলের দামটার দাম অনেক বেশি ছিল, কিন্তু ও কিভাবে সেটা আনলো? তোমার নিশ্চয়ই ভুল হচ্ছে এরা। কোনো ভুল হচ্ছে না, রূপা তো নিজেই এটা দেখেছে। হ্যাঁ ভাবি, আমি নিজেও এটা দেখেছি। আচ্ছা, ও এটা চুরি করেনি তো? চুরি করা তো সম্ভব না, করোনা ওখান থেকে চুরি করে আনা একদমই সম্ভব না। আপনারা তখন থেকে কি শুরু করলেন? এটা তো নকল, আর আপনারা আসল ভেবে কত কি ভেবে রেখেছেন। আমরা তো ভুলে গিয়েছিলাম, যার $1 রোজগার করার ক্ষমতা নেই সে কিনা $1 কোটি কানের দুল দিবে। থাক,
এত কষ্ট করে যখন এনেছে তখন এটাকে রেখেই দেই। এদিকে অনেক রং তামাশার মধ্য দিয়ে অনুষ্ঠান মোটামুটি শেষ হলো। রাতের বেলায় ইরার ভাবি কানের দুলটা টেবিলে রেখে দেয় আর লাইট অফ করে, এরপর ঘুমিয়ে যায়। অন্ধকারে কানের দুল থেকে আলো বের হতে থাকে। মাঝ রাতে ইরার ভাবির ঘুম ভেঙে যায় আর উনি কানের দুলটা এভাবে আলোতে জ্বলতে দেখে অবাকই হয়। এর জন্য উনি ওনার হাজবেন্ডকে জাগিয়ে তোলে। এই ওঠো তাড়াতাড়ি। কি হয়েছে, এত তাড়াতাড়ি করে জাগছো কেন? তুমি উঠবে নাকি আমি পানি ঢালবো? কি হয়েছে বলো। সামনে তাকাও। ইরার ভাইও সামনে তাকিয়ে অবাক হয়ে যায় এরকম আলো দেখে। তাহলে ইরা যা বলছে সেটাই কি সত্যি? সকালে আমরা এটা নিয়ে যাব দোকানে আর এটার ব্যাপারে কথা বলবো। আচ্ছা তাই হবে। পরের দিন সকালে ইরার ভাই আর ভাবি তৈরি হয়ে বেরিয়ে পড়ে ওই দোকানের উদ্দেশ্যে। ওনাদের একজন কর্মচারীকে কানের দুলটা দেখায়। আচ্ছা দেখুন তো এই কানের দুলটা আসল নাকি নকল, একটু পরীক্ষা করে জানাবেন। যদি এই কানের দুলটা রাতের আঁধারে আলো ছড়ায় তাহলে এটা আসল, আর যদি আলো না দেয় তাহলে এটা নকল। আর এটা আপনারা কোথায় পেলেন? কোথায় পেয়েছি মানে? মানে হলো এই কানের দুলটা আমাদের এখানে সবচেয়ে বড় কাস্টমার যিনি ছিল উনি এটা কিনেছে, কিন্তু এটা আপনাদের কাছে কি করে এলো? আপনারা এটা চুরি করেননি তো? আপনি জানেন কার সাথে দাঁড়িয়ে কি বলছেন? যার সামনেই হোক, এটা শুধুমাত্র 2 পিস এসেছে আর ওটা গতকাল বিক্রি হয়েছে আর আপনারা ওটা নিয়ে এসেছেন। তাহলে তো বোঝাই যায় আপনারা এটা চুরি করে এনেছেন। আপনার সাহস কি করে হয় আমাদের চোর বলার? যদি চোর নাই হন তাহলে এটা আপনাদের কাছে কি করে এলো? এটা তো আমাদের উপর হিসাব দিয়েছে। যিনি এটা আপনাদের উপহার দিয়েছে হয়তো উনি এটা চুরি করেছে। একটা কাজ করুন, ওনাকে কল দিয়ে এখানে আসতে বলুন। এদিকে ভাবি ইরাকে কল দিয়ে আকাশকে নিয়ে এখানে আসতে বলে। ইরা তো আকাশকে নিয়ে চলে আসতে থাকে। এদিকে কর্মচারী ততক্ষণে ম্যানেজারকে এখানে আসার জন্য বলে। এদিকে ওরা আসা মাত্র, আকাশ তুমি এটা কোথা থেকে চুরি করলে? আমি কখন কি চুরি করলাম? তুমি এই কানের দুলটা কোথায় থেকে চুরি করে আনলে? আমি এটা নিজের ডলারে কিনেছি, আমি কেন চুরি করতে যাব? চুরি যদি না করে থাকিস তাহলে আমার ভাবি আর ভাইয়া ওনার চোর কেন বলবে? তা আমি কি করে জানি? আমি তো এটা কিনেছি, চুরি তো করিনি। তোর মতো ফকিনি এটা কিনবে? সত্যি করে বল কোথা থেকে কিনেছিস? আমি চুরি করিনি। এদিকে কর্মচারী ওদের কাণ্ড দেখে বলে, আপনারা কেউ যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ম্যানেজার না আসবে। তোমার সাহস তো কম না? তুমি জানো তুমি কাদের কি বলতেছো? সে আপনারা যেই হন না কেন, যা বলার ম্যানেজারকে বলবেন। এদিকে বাকিরা তো অপমান হতে থাকে আকাশের এই কর্মকাণ্ডের জন্য। সেজন্য সবাই ওকে কথা শোনাতে থাকে, কিন্তু আকাশ কোনোভাবেই বোঝাতে পারছে না ও এটা চুরি করেনি। এইদিকে ম্যানেজার তো চলে আসে। কি ব্যাপার, এখানে এত ভিড় কেন? ওনারা এই কানের দুলটা চুরি করেছে আর যিনি চুরি করেছে উনিও এখানেই আছে। আগে আমি কানের দুলটা দেখি। কর্মচারী থেকে কানের দুলটা নিয়ে দেখতে থাকে। দেখে উনি নিজেও অবাক হয়ে যায়। এটা আপনারা কোথায় পেলেন? এটা তো আমার ননদের হাজবেন্ড আমাকে উপহার দিয়েছে বিবাহ বার্ষিকীতে। কই, উনি কি এসেছে? ওই তো বসে আছে। ম্যানেজার আকাশের সামনে এসে চমকে ওঠে, কেননা আকাশকে দেখে উনি চিনতে পারে। স্যার আপনি এখানে আমাকে বলতেন, আমি নিজে আপনার বাসায় চলে আসতাম। আর তুমি বলতে চাইছো উনি দুলটা চুরি করেছে? জি স্যার। তুমি কি জানো উনি কে? এক্ষুনি তোমরা সবাই ওনার পায়ে ধরে ক্ষমা চাইবে। যদি উনি তোমাদের ক্ষমা করে দেয় তাহলে তোমাদের চাকরি থাকবে, নয়তো তোমাদের চাকরি এখানে শেষ। প্লিজ স্যার, এমনটা করবেন না। আমাকে বলে লাভ নেই, আকাশ স্যারের কাছে ক্ষমা চাও। এরপর ওরা একে একে ক্ষমা চাইতে থাকে আর আকাশও ওদের ক্ষমা করে দেয়। এদিকে বাকিরা বুঝতে পারছে না ওরা কি করবে, কেননা এত বড় দোকানের ম্যানেজার আকাশকে স্যার বলতে থাকে। এটা ভেবেই ওরা অবাক হয়। এরপর একে একে সবাই ক্ষমা চাইতে থাকে আর বাকিরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। ওরা তো বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে। কিছুক্ষণ পরে, স্যার উনি কি আপনার বউ? কেন, কিছু কি হয়েছে? আসলে উনি একটা নেকলেস নিয়েছিল, আমি তো ভাবলাম। থাকার ভেবে কাজ নেই, আমি গেলাম এখন। তাছাড়া তোমার লোকদের বলে দিবে এরপর থেকে কারো পোশাক দেখে যেন তার ব্যক্তিত্ব যাচাই না করে। জি স্যার, আমি বলে দিব। স্যার আপনাকে বাসায় পৌঁছে দেই, চলুন। তার প্রয়োজন হবে না। এই বলে আকাশ তো চলে যায় আর যাওয়ার আগে ইশারায় বলে যায় যেন ওর পরিচয় কাউকে না দেয়। এদিকে, কি ব্যাপার, আপনি কি স্যার কেন বলছেন?
তা জেনে আপনার কি কাজ? আপনারা যে কাজে এসেছেন সে কাজ হয়ে গেলে এবার যেতে পারেন। আচ্ছা, আমাকে যে দুলটা দিল ওটার দাম কত হবে? আপনার তো ভাগ্য ভালো যে আপনার ননদ এরকম একজন লোককে বিয়ে করতে পেরেছে। তবে যেটুকু বলবো, এই কানের দুলটা বিক্রি করলে আপনি বাকি জীবন বসে বসে খেতে যেতে পারতেন। কি বলেন, এত দাম? জি, এতটাই দাম। আপনার জন্য উনি যে নেকলেস নিয়েছে, এই নেকলেসের 50 গুণ দাম হবে এই কানের দুলটার। কথাটা শুনে ইরা এবার অবাক হয়, সাথে বাকিরাও। তবে এখানে রূপাও ছিল। রূপা তখন বলে, একটা কাজ করুন, সেম কানের দুল আমাকেও একটা দিন। সরি ম্যাম, এটা একটা সেটই ছিল। রূপা, তোর মাথা কি খারাপ হয়ে গেছে? কেন, কি হয়েছে? তুই কি জানিস এই কানের দুলটার দাম কত? কত আর হবে, বড় জোর $4-5,000। আরে না, ওনার কথা অনুযায়ী এটার দাম তো 30 থেকে $25,000 হওয়ার কথা। ইরার কথা শুনে ওর ভাবি, ভাই আর রূপা অবাক হয়ে যায়। কি, এতগুলো ডলার ও কোথায় পেল? নিশ্চয়ই বাবা ওকে দিয়েছে। হতে পারে, নয়তো ওর মধ্যে একটা ফকিনির কাছে এগুলো ডলার আসবে। কিন্তু কি করে? আমি তো ভুলেই গেছিলাম বাবার কথা। আচ্ছা, এখানে থেকে আর লাভ নেই, মান সম্মান নিয়ে ফিরে যেতে পারছি, এটাই অনেক কিছু। কি বলছো ভাবি? চলো তাহলে এখন বাসায় ফিরে যাই। এরপর ওরা গাড়িতে বাকি কথা বলতে থাকে। এইদিকে আকাশ যখন বাসায় ফিরে রাতের বেলায়, তখন সবাই ওকে এক এক করে জিজ্ঞেস করতে থাকে। আর এইদিকে ইরার বাবাও চলে আসে। সেজন্য সবাই ওনাকে বলে দেয় আকাশকে যেন কোনোভাবে উনি সাহায্য না করে। এইদিকে দেখতে দেখতে 5-6 দিন কেটে যায়। এই কয়েকদিনে ওরা আকাশকে অপমানের উপর অপমান করতে থাকে, যা ইরার বাবা জানে না। একদিন উনি বিকালে বাসায় ফিরে তখন আকাশকে মেঝে পরিষ্কার করতে দেখে উনি তো রেগে যায়। ইরা মা, বৌমা, কোথায় তোমরা? কি হয়েছে বাবা, আপনি এভাবে চিৎকার কেন করছেন? কিছু কি হয়েছে? বাড়িতে এতগুলো লোক থাকতে আকাশকে কেন মেঝে পরিষ্কার করতে হচ্ছে? আসলে হয়েছে কি? কি হয়েছে তাড়াতাড়ি করে বলো। ইরা বলেছে এসব করার জন্য। এরাকে এক্ষুনি এখানে ডেকে আনো। জি বাবা, আনতেছি। এরপর ইরাকে ডাকার জন্য ভাবি উপরে যায় আর ইরা আর রূপাকে নিয়ে নিচে আসে। কি হয়েছে বাবা, তুমি চিৎকার কেন করছো? তুমি যে হার্টের সমস্যা, এটা কি ভুলে গেছো? আমি এইগুলো কি দেখতেছি? কি দেখতেছো? তা না হয় বলে বুঝবো কি করে? এসব কি? কোন সব? এরপর উনি ইশারা করে ইরাকে দেখায়। তা দেখে ও তো কাজ করছে। আমিও সেটাই জানতে চাইছি, ও কেন কাজ করতেছে? তোমাকে না বললাম, ও আমার কাবিনে ডলার পরিশোধ না করা পর্যন্ত ওকে দিয়ে আমি এইভাবে কাজ করাবো। এইভাবে যে ডলার পরিশোধ করবে। ও যে তোর স্বামী, তাকে ভুলে গেছিস তুই? স্বামী হয়েছে তো কি হয়েছে? দেখো বাবা, ও যতদিন পর্যন্ত আমাকে কাবিনে ডলার না দিতে পারবে ততদিন আমি ওকে দিয়ে এইভাবেই কাজ করাবো। যদি ও ডলার দিতে পারে তাহলে আর কাজ করতে হবে না। ইরা কিন্তু ঠিক বলেছে। বাহ, সবাই মিলে এক হয়ে গেলে। আকাশ, তুমি আমার সাথে রুমে আসো। আকাশ আসতে থাকে, ওনার সাথে ইরার মাও আসতে থাকলো। আমি জামাইকে আসতে বলেছি, তোমাকে বলিনি। এবার ইরার আম্মু থেমে যায়। এইদিকে উনি আকাশকে রুমে নিয়ে এসে আকাশের হাত ধরে কাঁদতে থাকে। আমি পারিনি তোমাকে সুখ দিতে। আপনি কাঁদবেন না। তাছাড়া ইরা ছোট মানুষ, ভালো খারাপ এখনো কিছু বোঝে না। তাছাড়া ও বিজনেস সামলাচ্ছে বলে এরকম হচ্ছে। যদি অন্য মেয়েদের মতো বাবা আর ভাইদের উপর নির্ভর হতো তাহলে এরকমটা হতো না। আসলে আব্বু, আমাদের দেশে এরকমই হয়। একটা মেয়ে যখন চাকরি করে নিজের প্রতিষ্ঠিত হতে থাকে তখন সে বাকিদের আর মানুষ বলে মনে করে না। তবে সব মেয়েরা কিন্তু একরকম না। যারা ছোট থেকে অভাব দেখে আসছে তারাই তাদের পরিবারের জন্য কিছু একটা করার চেষ্টা করে, আর যারা কখনো অভাব দেখেনি তারা একটু প্রতিষ্ঠিত হতে পারলে বাকিদের খুব সহজে ভুলে যায়। সেজন্য আমি এইসব দেখে কোনো কিছুই মনে করি না। সত্যি আকাশ, তোমার মতো করে কেউ যদি বুঝতো তাহলে তো হতোই। আমি তোমাকে ডলার দেই, তুমি ওইগুলো দিয়ে আলাদা কোনো ব্যবসা করো। এতে তুমি পরে একটা বাড়ি করে সেখানে নিয়ে যেতে পারবে ইরাকে নিয়ে। তার কোনো প্রয়োজন হবে না। আমার যা কিছু আছে তা আমি পরে একটা সময়ে আপনাকে দেখাবো। কি এগুলো? সময় হলে ঠিকই জানতে পারবেন। এদিকে উনি রুম থেকে বের হয়ে আসে আর অফিসে চলে যায়। উনি অফিসে যাওয়ার পরেই বাকিরা আকাশকে আবারও কথা শোনাতে থাকে। এভাবে আরো 2 দিন কেটে যায়। পরের দিন ইরার বাবা নাস্তা করার সময়, ইরা, তোকে আমার সাথে আজকে অফিসে যেতে হবে। ভাইয়া তো যাবে,
তাহলে ও এসে কি করবে? আজকে আমার একটা কোম্পানির সাথে ডিল করব। যদি ডিলটা হয়ে যায় তাহলে আমরা এবার অনেক মুনাফা করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে। আকাশ আর রূপা, তোমরাও চলো আমাদের সাথে, তাহলে একসাথে অফিসও দেখা হয়ে যাবে। এদিকে ওরাও যেতে থাকে। ওদের মতো ওখানে আরো অনেকে এসেছে ডিল করার জন্য, কিন্তু এতজনের মধ্যে ইরার বাবা ডিল পাবে কিনা সেটা উনি বুঝতে পারছে না। বাবা, এতগুলো লোকের মাঝে ডিল পাবো তো? আমার তো এই নিয়ে টেনশন হচ্ছে। আরে টেনশন করার কিছু নেই ভাইয়া কিন্তু ঠিকই বলেছে। তাছাড়া আমরা ফাইলটা অনেক ভালো করে তৈরি করেছি। আগে ফাইলটা জমা দেই, তারপর না হয় দেখা যাবে। এদিকে ইরার ভাই ফাইল জমা দিতে যাবে, তখনই আকাশ বলে ওঠে, আব্বু, আমি কি ফাইলটা একবার দেখতে পারি? তুই ফাইলের কি বুঝবি? সে কোনো কিছু নাই বুঝি, কিন্তু দেখতে তো পারি। তুই কোনো কিছু দেখতে হবে না। আকাশ যখন এত করে দেখতে চাইতেছে তখন দেখো। এরপরে ফাইল দেখতে থাকে। দেখার পর বুঝতে পারে এখানে অনেক কিছু মিসিং আছে, আর মিসিং গুলোর জন্য ওরা এই প্রজেক্ট পাবে না। বাবা, এখানে তো অনেক কিছু মিসিং আছে, আর এই মিসিং থাকার কারণে কিন্তু আমরা প্রজেক্ট পাবো না। ওই চুপ কর, উনি আসছে জ্ঞান দিতে আমাদের। তুই ফাইলের কি বুঝিস? যতটুকু বুঝি তবে এতটুকু শিওর দিতে পারবো, এই প্রজেক্ট আপনারা পাবেন না। বাবা, ওর কথা শুনতে হবে না। এই বলে আকাশের হাত থেকে ফাইল দিয়ে ওখানে জমা দিয়ে আসে, আর জমা দেওয়ার পরে ওখান থেকে জানানো হয় 3 ঘন্টা পরে জানানো হবে কি এই প্রজেক্ট পাবে। আপু, 3 ঘন্টা এখানে বসে না থেকে আমরা বাইরে এসে খাবার খেয়ে আসি। আপনারা যান, আমার কিছু কাজ আছে, সে কাজগুলো শেষ করতে হবে। কি কাজ আকাশ? ভিক্ষা করা ছাড়া কি এমন কাজ থাকতে পারে ওর? এরা হাজবেন্ডের সাথে কি করে কথা বলতে হয় তা কি তোকে এখন শেখাতে হবে? আমরা যাব খাবার খেতে, আর ওর এখন কি এমন কাজ থাকতে পারে? মানুষের কাজ থাকতেই পারে। এদিকে আকাশ ওখান থেকে বের হয়ে আসে কর্মচারীর কাছে, যারা এই প্রজেক্ট গুলোর কাজ দেখে তাদের কাছে ওদের বড় বস আকাশকে দেখেই, আরে স্যার, আপনি এখানে? আমি এখানে। তা এখানে এই ফাইলটা দেখো, অনেক জায়গায় ভুল আছে। আমি চাই তুমি এই ফাইলটার মধ্যে থাকা ভুলগুলো ঠিক করে নাও, তারপরে এই প্রজেক্ট ওনাদের দিবে। আপনি যখন বলেছেন তখন এই প্রজেক্ট ওনারাই পাবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি তাহলে আসি এখন। ওখান থেকে চলে আসে। এদিকে ইরার বাবার কাছে এসে, আর কোনো চিন্তা নেই, প্রজেক্ট আপনারাই পাবেন। শেয়ার বলতে আমাদের থেকে ভালো প্রজেক্ট তৈরি করবে এমন কেউ আছে নাকি? ইরা, তুই একদম ঠিক বলেছিস। আমরা যেভাবে প্রজেক্ট তৈরি করেছি তা অন্য কেউ চাইলেও পারবে না। ঠিকই বলেছিস। আচ্ছা শোন, এই প্রজেক্টের কাজ হয়ে গেলে ইরা, তুই আর রূপা আকাশকে নিয়ে লন্ডনে যাবি তোর মামার বাসায়। ঠিক আছে। এদিকে কয়েক ঘন্টা পর প্রজেক্ট দেওয়ার ব্যাপারে সবাইকে ডাকা হয়। তখন ওখানে একজন ব্যক্তি আসে। আমরা এই প্রজেক্ট মিস্টার রফিক চৌধুরীকে দিচ্ছি। কথাটা শুনে ইরা আর ওর বাবা ভাই তো খুশি হয়ে যায়। এরপর ওদের স্টেজে এনে ফাইল তুলে দেওয়া যায়। ওনারা ফাইল খুলে দেখে ভেতরে পুরোই চেঞ্জ করা, কেননা ওরা যেভাবে ফাইল রেডি করেছে এখানে তার পুরোই চেঞ্জ করা। কি ব্যাপার আপু, এটা তো পুরোই চেঞ্জ করা সবকিছু। কই দেখি। উনিও কিছু কিছু জায়গায় চেঞ্জ দেখতে পায়। তখনই আকাশ তো বলেছিল ফাইলে অনেক ভুল আছে, আর যে যে জায়গায় ভুল আছে সেটাও আমাকে বলেছে। ও যেভাবে বলছে সবকিছু দেখছি সেভাবেই ঠিক করতে হয়েছে। কি বলছ আব্বু? ও কি করে ফাইল সম্পর্কে জানবে? তা আমি নিজেও জানি না, তবে যাই হোক, প্রজেক্ট তো আমরা পেয়েছি, এটাই হবে। সেটাও ঠিক। আচ্ছা চলো তাহলে এখন বাসায় যাই। আর একটু কাজ আছে, এই কাজটা শেষ করে তারপর আসতেছি। আমি আর ভাই তো চলেই যাচ্ছি। ঠিক আছে। এইদিকে ওরা বাসায় এসে পুরো ব্যাপারটা ওর মা আর ভাবিকে বলতে থাকে। ওনারা তো শুনে অবাক হয়ে যায়। কি বলিস? ওই ছেলে এটা করলো কি করে? কিছু তো একটা রহস্য আছে ওই ছেলের মধ্যে। আমার ও তাই মনে হয়। সে যাকগে, 2 দিন পর তো তোকে রূপার সাথে যেতে হবে লন্ডনে। তুই তাহলে কিভাবে কি করবি না করবি তা নিয়ে ভাবতে থাক। ঠিক আছে আম্মু। এইদিকে ইরার বাবা ফাইলের কন্ট্রাক্টের সাইন করতে এসে দেখে আকাশ বসে খাবার খাচ্ছে ওখানকার বড় স্যারের সাথে। এটা দেখে ইরার বাবা অবাক হয়। এ কি আকাশ, তুমি এখানে?
ওনার সাথে বসে আছো আর খাবার খাচ্ছ। আমার সাথে খাবার খেতে ওনার সমস্যা কি? সমস্যা তো নেই, আসলে আপনার মতো বড় মানুষের সাথে ও বসে আছে এটা ভেবেই অবাক হচ্ছি, কারণ আপনি তো কাউকে ঠিক মতো সময় দেন না। তা আপনি কি জন্য এসেছেন তা বলুন। আমি তো ফাইলটা জমা দিতে এসেছি। ঠিক আছে, এবার যেতে পারেন। এদিকে ইরার বাবা ওখান থেকে চলে যায়। অন্যদিকে আকাশ আর ওই লোকটা কথা বলতে থাকে। কথা শেষ করে আকাশ বাসায় চলে আসে। এদিকে সবাই আজকে আকাশের অনেক প্রশংসা করতে থাকে। একটু পরে, তোমরা তো 2 দিন পরে যাবে, তাহলে কিভাবে কি করবে তা ঠিক করে নাও। ওটা পরে ঠিক করে নিব। এদিকে 2 দিন পর আকাশ, ইরা, রূপা এয়ারপোর্টে চলে আসে। তারপর ওখানে থাকা বাকি কাজ শেষ করে ওরা প্লেনে এসে বসে পড়ে। অন্যদিকে আবির এখন মোটামুটি সুস্থ, সেজন্য আবিরকে ওর বাবা বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পরেই, বাবা তুমি ওই লোকদের খুঁজে পেয়েছো তো? আমি তো ওদের ওই দিনই মেরে ফেলেছি। ওদের বাঁচিয়ে রাখতে আমি নিজ হাতে ওদের মেরে ফেলতাম। তার দরকার হয়নি, ওরা সামান্য খুন আর চিন্তাই করে থাকে, ওদের তোকে মারতে হবে না। আর ও হোটেলের কি হলো? কোন হোটেল? ওই 6 রোডের মাথায় 10 তলা যে হোটেলটা আছে ওটার কথা বলতেছি। ওই হোটেলের আবার কি হয়েছে? ওই হোটেলে ঝামেলা করেই তো আমার এরকম অবস্থা হয়েছে। তুই হোটেলে গিয়েছিস খাবার খেতে, ওখানে কেবিন খালি ছিল না বলে তুই রাগ করে চলে এসেছিস। তোমাকে এসব কথা কে বললো? কে আবার? এরা বললো। ইরার সাথে তোমার আবার কবে কথা হয়েছে? তোর যখন গুলি লাগে তখন ইরা আর ওর মামাতো বোন আর সাথে একটা ছেলেও ছিল, ওরাই তো তোকে হসপিটালে নিয়ে আসে। এরপর আমি জিজ্ঞেস করাতে ইরা আমাকে এই সব বললো। ইরা ঠিক কি কি বলছে তা আমাকে ডিটেলস বলো। এরপর জাফর চৌধুরী আবিরকে সবটা বলতে থাকে। সবটা শুনে আবির তো এখন আবার রেগে যায়। তোর আবার কি হয়েছে? এভাবে রেগে যাচ্ছিস কেন? কারণ ইরা তোমার থেকে অনেক কিছু লুকিয়েছে। যেমন কি কি লুকানো? এরপর আবির রেস্টুরেন্টে থাকা সব ঘটনা বলতে থাকে। সবটা শুনে উনিও রেগে যায়। এবার, কি এত বড় সাহস ওই ম্যানেজারের, তোকে এইভাবে অপমান করলো? আর এরা আমাকে এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি। আমি এখনই ওর বাসায় যাচ্ছি আর ওকে জিজ্ঞাসা করতেছি ও কেন আমাকে ওই দিন কিছু বলেনি। ইরা হয়তো চায়নি কোনো ঝামেলা হোক, সেজন্য তোমাকে বলেনি। তাছাড়া ইরার বিয়ে হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম ইরাকে বিয়ে করব, কিন্তু আমি করার আগেই অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়। তার কোন ছেলের সাথে বিয়ে হয়েছে? ওই দিন ওদের পাশে যে ছেলেটাকে দেখলে ওই ছেলেটা। তুই কোনো চিন্তা করিস না, আমি দরকার হলে ওই ছেলেকে মেরে ফেলে হলেও তোর হাতে ইরাকে তুলে দিব। ওটা আমি দেখে নেব কি করা যায় ইরার সাথে। তুমি আপাতত ওই রেস্টুরেন্টের ব্যবস্থা করো। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি ওই হোটেল আর ম্যানেজারকে। ঠিক আছে, তাই করো। এদিকে জাফর চৌধুরী রেস্টুরেন্টে এসে ম্যানেজারের রুমে এসে ওনাকে ধমকাতে থাকে। তোর সাহস কি করে হলো আমার ছেলেকে অপমান করার? সাহসের আপনি কিছু দেখেননি এখনো। যদি আপনি জানতেন এই রেস্টুরেন্টের মালিক কে, তাহলে কখনো এই রেস্টুরেন্ট কেনার কথা মুখেও আনতেন না। তাহলে বল এই রেস্টুরেন্টের মালিক কে? এরপর ম্যানেজার এমন একজন ব্যক্তির নাম বলে যার নাম শুনে জাফর চৌধুরী ওখানে ভয় পেয়ে যায়। সাথে ম্যানেজারকে অনুরোধ করতে থাকে যেন ওনাকে এই বিষয়ে কোনো কিছুই না বলে। এই বলে ওখান থেকে চলে আসে। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কে এই লোক যার পরিচয় শুনে জাফর চৌধুরী নিজে ভয় পেয়ে যায়? ওই ব্যক্তি আর গল্পের বাকি কাহিনী আপনারা আস্তে আস্তে জানতে পারবেন সিজন 2 এর মধ্যে। সিজন 2 এর মধ্যে আপনারা গল্পের অনেক কাহিনী জানতে পারবেন। সাথে গল্পের মধ্যে থাকা কিছু কিছু রহস্য থেকে শুরু করে আকাশ যে লন্ডনে যাচ্ছে, ওখানে যাওয়ার পরে ইরা আর আকাশের মধ্যে কোনো পরিবর্তন কি আসবে, নাকি সব কিছু আগের মতোই চলতে থাকবে? এই সব প্রশ্নের উত্তর আপনারা সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। তাহলে আপনারা গল্পের বাকি কাহিনীর জন্য অপেক্ষা করুন।